আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল এবং মধুর হাঁড়ি, হানিপটস। তো চলেন এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করি। তো তার আগ দিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলি যে আইডিএস হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, আইপিএস হচ্ছে ইন্ট্রুশন প্রোটেকশন সিস্টেম, ফায়ারওয়াল আর হানিপট হচ্ছে হানিপট। বাট এই চারটা জিনিস বা এই চারটার ভিতরে মিনিমাম একটা নাম শুনছি আমরা। কে কে আছে এখানে একটু শুনি দেখি, একটু হ্যান্ড রেজ করি তো। হ্যাঁ, সবগুলোই হ্যাঁ, শুনছি। সবগুলাই শুনছি, তবে আইপিএস মানে হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আচ্ছা, আমি কি আমি বলছি? প্রোটেকশন সিস্টেম বলছেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমিও প্রিভেনশন আমিও তো সিস্টেম। জানতাম প্রিভেনশন সিস্টেম। আচ্ছা আচ্ছা, না আমি তাহলে ভুল বলেছি, ইন্টেনশন প্রিভেনশন সিস্টেম, সরি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এখন প্রথমে হচ্ছে কি যে ইন্ট্রোডাকশন, যে ইথিক্যাল হ্যাকারদের আসলে এই জিনিসগুলো সম্বন্ধে ভালো একটা আইডিয়া থাকতে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই জিনিসগুলাকে নিয়ে কিন্তু মানে তাকে বাইপাস করে আগাইতে হয়। আমাদের কি মনে আছে আমরা যখন স্ক্যানিং করছিলাম আমি বলেছিলাম যে কিছু ডিফেন্সিভ সিকিউরিটি টেকনোলজি কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে সেখানে। বেসিক্যালি কিন্তু আমি রেফার করেছি এই টেকনোলজি গুলার। হানিপট বাদে, হানিপটটা একটু বেশি ডিফারেন্ট। যাদের আইডিয়া আছে হানিপট জিনিসটা কি তারা তো অবশ্যই বুঝতেছে হানিপট জিনিসটা কি। বাট যাদের আইডিয়া নেই তারা মোটামুটি আমরা আজকে দেখে ফেলবো। ওকে, আচ্ছা। তো আমি একটা একটা করে আগাই। প্রথমে হচ্ছে আইডিএস, সেটা হইতেছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। এইটা এমন এক ধরনের সফটওয়্যার হিসেবেও আসতে পারে কিংবা হার্ডওয়্যার হিসেবেও আসতে পারে। কিন্তু এইটা বেসিক্যালি ব্যবহার করা হয় যে আমাদের কম্পিউটার সিস্টেমে কেউ আসলে ইন্ট্রুশন করতেছে কিনা, দ্যাট মিনস কেউ অ্যাক্সেস নিচ্ছে কিনা বা নেওয়ার চেষ্টা করছে কিনা, এই জিনিসগুলো আমরা ডিরেক্টলি এই টুল বা এই সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের মাধ্যমে আমরা এটাকে মনিটর করতে পারি। অর্থাৎ আপনারা যে সাইবার অ্যাটাক দেন বা অ্যাটাক দেন, এই জিনিসগুলা কোন টুল দিয়ে ধরা হয়? এই আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল, ইনফ্যাক্ট হানিপট দিয়ে, এইগুলা দিয়ে ডিটেকশন করা হয়। দরকার পড়লে প্রিভেন্টিভ মেজারমেন্টও কিন্তু নেওয়া হয়। এই আইডিএস এ যেভাবে কাজ করে বা আইপিএস যেভাবে কাজ করে, তারা বেসিক্যালি একটা রুল সেট ফলো করার মাধ্যমে সে এই ট্রাফিক গুলা কোনটা আসবে কোনটা যাবে সেই জিনিসগুলাকে সে ইয়া করে, কি বলে, ডিটেক্ট করে, ফিল্টার করে, মনিটর করে, দরকার পড়লে সেটাকে ওই জায়গায় থামিয়ে দিতে পারে। এই জিনিসগুলো অনেকটা হচ্ছে আমাদের বাসার কিন্তু কি বলবো, মনিটরিং সিস্টেম বা বলতে গেলে সিকিউরিটি গার্ড কেয়ারটেকারের মতো। আমি এখানে আইডিএস নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি আইডিএস নিয়ে আগে আগাই, তারপর আমি আস্তে আস্তে ভিতরে আমি আরো ইন ডেপথে যাব। প্রথমত, এই ফাংশন অফ আইডিএস হচ্ছে কোন কাজে লাগছে, মানে আইডিএস টা কেন মানুষ ব্যবহার করে। এই আইডিএস হচ্ছে সে যে ইনফরমেশন আমাদের কম্পিউটার সিস্টেমে কিংবা স্পেশালি আমাদের কম্পিউটার নেটওয়ার্কের ভিতর দিয়ে যাওয়া আসা করে, সেইগুলাকে সে একসাথে গ্যাদার করে এবং তার উপর সেটা অ্যানালাইসিস চালায় এবং সেখানে দেখে যে সেখানে কোনো আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে কিনা, কোনো মিস ইউজ হয়েছে কিনা, কোনো সিকিউরিটি পলিসি ভায়োলেট হয়েছে কিনা। এই আইডিএস কিন্তু আবার নেটওয়ার্ক স্নিফার হিসেবে কিন্তু অনেকভাবে রেফার করা সম্ভব। আমরা কিন্তু ওয়্যারশার্ক দিয়ে কিন্তু স্নিফিং করেছি, তাই না? জি। ওয়্যারশার্ক দিয়ে আমরা প্যাকেট গুলাকে দেখেছি। তো এই আর একটা টুলস আমরা আজকে দেখব, যে টুলটার মাধ্যমে আসলে ওয়্যারশার্ক কিছুক্ষণ চালা রাখলে ওয়্যারশার্ক কিন্তু হ্যাং হয়ে যায়, কারণ ওয়্যারশার্কের পারপাসটা কিন্তু এটা না। পুরা প্যাকেট গুলোকে সম্পূর্ণরূপে স্নিফ করে তার নিজের কাছে গ্যাদার করে রাখাটা, এটা ওয়্যারশার্কের পক্ষে পসিবল না। ওয়্যারশার্ক জাস্ট অ্যানালাইসিসের কাজটা ও খুব ভালোভাবে করতে পারে, কিন্তু সুন্দর করে গ্যাদার করে রাখবে, ফিল্টার করে রাখবে, কোন প্যাকেটটাকে সেভ করব কোনটাকে বাদ দিব, এই জিনিসগুলা একমাত্র আর এক ধরনের যে টুলস গুলা আছে, স্পেশালি আইডিএস আছে, এই আইডিএস গুলো দিয়ে ইউজুয়ালি করা হয়। তো আহ সিনহেন শুনতে পাচ্ছি, আপনাদের আপনাদের আইডিএস তো লাগানো আছে নাকি? আইডিএস তো আপনারা ব্যবহার করেন।
আচ্ছা, উনি নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট হচ্ছে কি, এই প্যাকেট গুলার কি করে সে অ্যানালাইজ করে, ক্যাপচার করার পরে, এবং এই আইডিএস সে ট্রাফিক গুলাকে ইভালুয়েট করে যে কোনো সাসপেক্টেড ইনট্রুশন হয়েছে কিনা, এবং সেই সাথে একটা অ্যালার্ম সে জেনারেট করে যে এখানে একটা ইনট্রুশন ঘটছে, এখনই আমাদের যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে আছে কিংবা সিকিউরিটি অ্যানালিস্ট যে আছে তার কাছে যেন কোনোভাবে মেসেজটাকে পৌঁছে দেওয়া হয়। এই আইডিএস কোন কোন ভাবে সে আসলে অ্যানোমালিজ সে ডিটেক্ট করে, অর্থাৎ যেভাবে আসলে ট্রাফিক ট্রাফিক জ্যাম মানে বলতে এখানে যেভাবে কমিউনিকেট করার কথা সেভাবে ঠিকমতো কমিউনিকেট হচ্ছে কিনা, এই জিনিসটা সে কিভাবে ডিটেক্ট করে, তার হচ্ছে তিনটা ওয়ে আছে। প্রথমটা হচ্ছে সিগনেচার বেস ডিটেকশন, তারপরেরটা হচ্ছে অ্যানোমালি বেস ডিটেকশন, এবং লাস্টেরটা হচ্ছে প্রোটোকল অ্যানোমালি ডিটেকশন। প্রোটোকল অ্যানোমালি ডিটেকশনটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের যে প্রোটোকল আছে লাইক টিসিপি আইপি, হ্যাঁ, সে টিসিপি আইপির যে টিসিপি বা ইউডিপির ভিতরে যেভাবে আসলে ফাংশন হওয়ার কথা সেভাবে ফাংশন না হয় অন্য কোনো ভাবে হইলো। ফর এক্সাম্পল, আপনারা কিন্তু স্টিলথ স্ক্যান দেওয়া শিখছিলেন তাই না? তো এই যে স্টিলথ স্ক্যান যে দিয়েছিলেন সেখানে কি ছিল, সেখানে আমি কিন্তু ফুল কি বলে ফুল কিন্তু টিসিপি হ্যান্ডশেক যেটা যেটা থ্রি ওয়ে হ্যান্ডশেক বলে, তিনটা স্টেপে ঘটে, তিনটা স্টেপের ভিতরে দুইটা স্টেপ হয়ে কিন্তু সে ওখানে ছেড়ে দিয়েছিল, যে হ্যাঁ, থার্ড ওই যে স্টেপ। অ্যাকনলেজমেন্টে বাজছিল। হ্যাঁ হ্যাঁ। তো মানে ক্লায়েন্ট থেকে বা অ্যাটাকার মেশিন থেকে কোনো অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়নি, যখন সার্ভার থেকে যখন আমার কাছে সিন এক প্যাকেট পাঠানো হয়েছিল। তো এই জিনিসটা, এই যে পাঠানো হইলো না, এইটার জন্য দেখা যাচ্ছে কি যে আইডিএস এটাকে ডিটেক্ট করে সে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে দেখা যাচ্ছে পাঠাই দিল যে এই দেখেন এখানে এটা এখানে আমার 3 নাম্বার যে প্যাকেটটা সেটা আসার কথা ছিল, আমি কিন্তু 3 নাম্বার প্যাকেটটা পাইনি। তো দেয়ার ইজ এ হাই চান্স এটার এটার পিছে কোনো হ্যাকারের হাত আছে, কোনো সাইবার অ্যাটাকার এর হাত আছে, এবং সে এটাকে আসলে ইয়া করছে, কি বলে ডিরেকশন দিচ্ছে, নালে এরকম একটা মেলিশিয়াস প্যাকেট কিন্তু না আসার চান্সেস অনেক হাই। আর স্পেশালি সে যদি মাল্টিপল যদি এভাবে বিভিন্ন পোর্টে এভাবেই একটা সিঙ্গুলার বা পার্টিকুলার কোনো আইপি থেকে রিসিভ করতে থাকে, তখন তার কাছে এই জিনিসটা আরো বেশি বেশি আসলে সন্দিহান হবে। নেক্সট হচ্ছে যে অ্যানোমালি ডিটেকশন। অ্যানোমালি ডিটেকশনটা হচ্ছে কি যেটা ইনটিউশন বেসড ফিক্সড বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স, যেভাবে আসলে কম্পিউটারের সাথে কমিউনিকেশন হওয়ার কথা, হ্যাঁ, একটার পর একটা আসার কথা, সেভাবে না এসে সে ডিফাইন্ড ওয়েতে সে আসলে কাজ করা শুরু করলো। ফর এক্সাম্পল, আপনারা আহ, একটা কম্পিউটার মনে করেন ফেসবুকে ঢুকেছেন, তো ফেসবুকে ঢোকার পরে আপনি ফেসবুকে নর্মালি ব্রাউজ করছেন, এবং প্রত্যেকবারই কিন্তু প্রত্যেকটা বাটন ক্লিক করার জন্য একটা করে কিন্তু রিকোয়েস্ট আপনার ব্রাউজার থেকে কিন্তু চলে যাচ্ছে ফেসবুকের সার্ভারে। এখন আপনি লাইক বাটন করছেন, শেয়ার করছেন, আপনি হয়তোবা যদি একটু অ্যাডভান্সে যান তাহলে আপনি হয়তোবা হেল্পে যাচ্ছেন কিংবা বিজনেস অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছেন। এখন আপনি সামহট রিজনে আপনি যদি facebook.com/admin বা লগ ইন পোর্টাল বা অ্যাডমিনিস্ট্রেটর পোর্টাল এই টাইপের যদি আপনি খোঁজা শুরু করেন, বা আপনার পিসি থেকে যদি এই টাইপের রিকোয়েস্ট আসা শুরু করে, অবশ্যই আপনি কিন্তু নর্মাল ইউজার না, কারণ আপনি ফেসবুক তো ইউজার ব্যবহারকারী, কিন্তু আপনার তো অ্যাডমিনিস্ট্রেটর পোর্টালে তো ঢুকে ঢুকে কোনো কাজ নাই, তার মানে আপনি খুঁজতেছেন কেন? নিশ্চয়ই আপনার উদ্দেশ্য খারাপ। তাহলে এটা বিহেভিয়ারটা কি হলো? এই বিহেভিয়ারটা নর্মাল বিহেভিয়ার থেকে আপনি একটা অন্য একটা বিহেভিয়ারে গেলেন এবং এমন একটা বিহেভিয়ার দেখাইলেন যেটার মাধ্যমে আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আসলে সাধারণ ইউজার না, আপনি চাচ্ছেন ফেসবুকের ভিতরে ম্যালিশিয়াস আক্রমণ করার জন্য। এবং লাস্ট হচ্ছে সবার উপরেরটা, সেটা হচ্ছে সিগনেচার বেস ডিটেকশন। সেটা হচ্ছে কি যে আপনি যদি কোনো রকম মিসইউজ করেন, হ্যাঁ, সেই এই সিস্টেমটাকে, সেই মিসইউজ গুলাও কিন্তু সেভাবে কিন্তু ডিটেকশন করতে পারে। দেখা যাচ্ছে কি যে আপনি এমন একটা সার্ভার আছে, সেই সার্ভারে আপনি দেখা রিডাইরেক্টেড টস দিচ্ছেন, তাহলে এই টাইপের যদি কোনো রকমের বিহেভিয়ার সে ডিটেক্ট করে, তাহলেও কিন্তু হচ্ছে আপনি আপনাকে এরকম অ্যাটাকার হিসেবে সে চিহ্নিত করবে।
এই আইডিএস হচ্ছে দুই রকমের হয়। একটা হইতেছে নেটওয়ার্ক বেসড আইডিএস বা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, আর আরেকটা হইতেছে হোস্ট বেস আইডিএস বা হোস্ট বেস ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। নেটওয়ার্ক বেস আইডিএস এর কথা আসছে না, আসে নাই? আচ্ছা, এই নেটওয়ার্ক বেস আইডিএসটা হলো যে আপনার আপনার আইটি ইনফ্রাস্ট্রাকচারে দেখা যাচ্ছে কি যে ডেডিকেটেড, যে আমি বলেছিলাম যে সফটওয়্যার অথবা হার্ডওয়্যার থাকবে। এই নেটওয়ার্ক বেস গুলোতে হয় হচ্ছে কি যে ইউজুয়ালি আপনার হার্ডওয়্যার বেস হয়, ডেডিকেট একটা হার্ডওয়্যারই আসলে লাগানো থাকে, সে নেটওয়ার্কের মধ্যে কি যাচ্ছে না যাচ্ছে সেগুলোকে সে প্রিভেন্ট করবে। আর হোস্ট বেস ইগুলা হচ্ছে হয় কি আপনার হোস্ট মেশিনের ভিতরে কোন একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, যেগুলা আইডিএস এর ক্যাপাবিলিটি দেওয়া আছে, এবং সে কন্টিনিউয়াসলি মনিটরিং করে যে আপনার ওই সার্ভারে অথবা আপনার হোস্ট মেশিনে এরকম কোনো ইন্ট্রুশন আসলো কিনা সেটাকে সে ডিটেক্ট করে আপনাকে রিপোর্ট করার জন্য। এখন কোন টাইপের আইডিএস অ্যালার্ট হয়? আইডিএস এর অ্যালার্টটা হচ্ছে কি একটা মানে একটু প্রথমত একটু কনফিউজিং টাইপের একটা জিনিস। এটা যারা হচ্ছে আমরা কমিউনিকেশনের স্টুডেন্ট ছিলাম, তারা আমরা আমাদের সাথে পরিচয় ফার্স্টে হয়েছিল হচ্ছে কি কনফিউশন ম্যাট্রিক্স বলতে এটাকে। তো এটা হচ্ছে যে কোনো একটা ঘটনার আসলে চারটা আউটকাম আসে। কোনো কিছু আপনি যদি টেস্ট করেন যে রহমতুল্লাহ স্যার কে আছেন এখানে? রহমতুল্লাহ, জি স্যার, আছি স্যার। আচ্ছা, আপনি আপনাকে যদি বলি যে আপনি সাইবার সিকিউরিটি কেমন পারেন, হ্যাঁ, তাহলে আপনার অ্যান্সার কি দুই রকম হওয়া সম্ভব না? যে আপনি বলবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই পারি, আবার বলবেন যে না তেমন ভালো পারি না, জি নাকি? স্যার। এই হ্যাঁ। দুইটাই তো পারবে, এর বাইরে কি কোনো অ্যান্সার আসতে পারে? না স্যার, আরেকটা হলো যে না, আমি জানি না। জানেন? সেটাই তো আপনার নেগেটিভ হলো আর কি, যে ভালো পারেন না, জি। নাকি? আচ্ছা, হ্যাঁ। আব্দুল্লাল মাসুদ স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আমি যেটা বললাম সেটা তো একমত নাকি? এরকম যদি কোনো জি স্যার। কোশ্চেন থাকে, আচ্ছা কোশ্চেনটা বেশি কমপ্লেক্স হয়ে গেল, আমি একটু সিম্পলিফাইড কোশ্চেন করি। এটা স্যার বুলিয়ান ভ্যালু আর কি, ইয়েস অথবা নো। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আমি আর প্রোগ্রামিং ভাষায় বুলিয়ান বলি। হ্যাঁ রাইট, আমি আর একটু সিম্পল কোশ্চেন করি, যেটা হচ্ছে কি যে আপনি কি আজকে রাত্রে ডিনার করছেন? না। না। আচ্ছা, আর যদি করে থাকতেন তাহলে? হ্যাঁ, করছি। হ্যাঁ করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে জিনিসটা কি হলো, আউটকাম কিন্তু দুইটা, এর বেশি কিন্তু না, তাই না? কিন্তু আমার এখানে এই অ্যালার্ট জেনারেশন ক্ষেত্রে কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে আসলে আউটকাম নিয়ে আসে চারটা। প্রথমটা হচ্ছে ট্রু পজিটিভ, আরেকটা হচ্ছে ফলস পজিটিভ, আরেকটা হচ্ছে ফলস নেগেটিভ, আরেকটা হচ্ছে ট্রু নেগেটিভ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কথা বলিনি আসলে, একটু মিস্টেক করে ফেলছি। আসলে বুলিয়ান ভ্যালু হবে ট্রু অর ফলস। এই দুঃখিত স্যার, আমি ইয়েস এবং নো বলে বলে ফেলছি। আচ্ছা সমস্যা নাই, এটা প্রোগ্রামিং ক্লাস না, সো এটা নিয়ে আমি হেডাক করতেছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো আহ কি বলছিলাম জানি, ও, তো এখন এইরকম যে চারটা আউটকাম কোথায় আসে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এখন তো হচ্ছে যে রাতের টাইম, আমি ধরে নিচ্ছি এখন তো বাজে রাত 7টা, কিন্তু আমি ধরে নিচ্ছি রাত এখন বাজে 9টা। সবাই মোটামুটি অনেকেই হয়তো রাতে ডিনার হয়তো করে ফেলছে, তাই না? অথবা আচ্ছা ঠিক আছে, এত কঠিনে না যাই, একটু সিম্পলি নিয়ে আসি। এখন তো বাজে সন্ধ্যা, 7টাই বাজে। তো এখন তো স্বাভাবিকই কিন্তু সবারই কিন্তু লাঞ্চ করে ফেলার কথা, তাই না? তো দুই একজন হয়তোবা আমরা আছি তারা হয়তোবা কোনো কাজের কারণে আমরা হয়তো লাঞ্চ করতে পারিনি, তাও এটা রেয়ার কেস, নাও হইতে পারে। তো এই যে কনফিউশন ম্যাট্রিক্স এর কথা বলছি, আমি যদি এখন আব্দুল্লাহ আল মাসুদ স্যারকে যদি জিজ্ঞাসা করি যে আপনি আজকে লাঞ্চ করেছেন কিনা, এই জিনিসটা উনি আমাকে কি বলতেছে? উনি বলতেছে যে সরি হ্যাঁ লাঞ্চে, হ্যাঁ লাঞ্চ কি করেছেন স্যার, নাকি লাঞ্চ করেননি? করি নাই। করি নাই আসলেই? না, এখন এত তাড়াতাড়ি করি না তো, আরো অনেক পরে করি। না না, ডিনার না, লাঞ্চ, দুপুরে খাবার। ও ও, সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ করেছেন, রাইট। আচ্ছা, তাহলে উনি মনে করেন যে লাঞ্চ করে নাই, কিন্তু উনি আমাদেরকে এসে বলতেছে উনি লাঞ্চ করেছে। জিনিসটাকে বুঝতে পারলাম কিনা? জি, ফলস নেগেটিভ। এইটা হবে হইতেছে ফলস পজিটিভ।
সরি, হ্যাঁ, ফলস পজিটিভ। ফলস পজিটিভ 2 নাম্বারটা। উনি মনে করেন যে লাঞ্চ করেছেন, এবং আমরা যখন জিজ্ঞাসা করলাম উনি আমাদেরকে বলতেছে যে উনি লাঞ্চ করেছেন। উনি বলছেনও পজিটিভ, ইয়েস উনি লাঞ্চ করেছেন এবং উনি আসলে লাঞ্চ করেছেন। তাহলে এটা হলো হচ্ছে কি ট্রু পজিটিভ। আর উনি যদি লাঞ্চ করেননি কিন্তু উনি যদি আমাদেরকে এসে বলেন যে হ্যাঁ উনি লাঞ্চ করেছেন, উনি কিন্তু পজিটিভ কথা বলতেছে যে হ্যাঁ উনি লাঞ্চটা করেছেন, কিন্তু এটা সত্য না, তাহলে এটা কি হলো? ফলস ফলস পজিটিভ। পজিটিভ। ঠিক আছে। এখন মনে করেন যে উনি দুপুরবেলা লাঞ্চ করেছেন, কিন্তু আমাদেরকে এসে বলতেছেন যে না লাঞ্চ এখনো করেননি। তাহলে এই যে করেননি এটা হচ্ছে নেগেটিভ একটা কথা, না বোধক। এবং এটা কিন্তু ফলস, কি জন্য? কারণ উনি কিন্তু লাঞ্চ করেছেন, কিন্তু উনি আমাদের কাছে বলতেছেন যে লাঞ্চ করেন নাই। তাহলে এটা কিন্তু ফলস নেগেটিভ। এবং লাস্ট হচ্ছে কি ট্রু নেগেটিভ। উনি এই দুপুরে লাঞ্চ করেন নাই এবং উনি আমাদেরকে এসে বলতেছেন যে লাঞ্চ করেন নাই। এটা হচ্ছে সত্য নেগেটিভ। যারা যারা বুঝতে পারে নাই এক্ষুনি হ্যান্ড রেজ করব। বলেন কি আপনার সবাই বুঝে ফেলছেন? আচ্ছা ফলস পজিটিভ। আচ্ছা বুঝতে পজিটিভ। আচ্ছা আচ্ছা, স্যার আপনারা স্যার আপনারা এখন হ্যান্ড রেজ করেন, যে যারা 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 বুঝতে পারছেন হ্যান্ড রেজ করেন তো দেখি। স্যার শেষের দুইটা একটু আবার বলেন। এই তো একজন বেরেলো। আচ্ছা, আর কে কে বুঝতে পারছি সবাই হ্যান্ড রেজ করে দেখি, যারা যারা বুঝতে পারছি। ভাইয়া মাঝখানে কয়েকবার ইন্টারনেট ড্রপ করছিল, ভালো করে আচ্ছা বুঝতে পারি নাই। এই যে, ওকে, এগুলো হচ্ছে ট্রু নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, ট্রু নেগেটিভ। এগুলো হচ্ছে ট্রু নেগেটিভ। আচ্ছা দেখি, আবু বকর সিদ্দিক আবির, সোহাগ হোসেন বুঝতে পারছি। আচ্ছা, আব্দুল্লাহ মাসুদ যদি বুঝতে পারেন স্যার হ্যান্ড রেজ করেন দেখি। আমি এই সুযোগেও একটু দেখে ফেলি যে আসলে কে কে ক্লাস করতেছে আর কে কে ক্লাস খুলে মুভি দেখতেছে, এটা এই সুযোগে দেখে ফেলি একটু। স্যার শুনতেছি স্যার, কিন্তু আচ্ছা, আমাদের আসাদ স্যার একদম সিনসিয়ারলি হাত তুলে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, আর কই দেখি তো। ঠিক আছে, আমি ব্যাপারটাকে আরো একবার একটু গুছিয়ে বলছি, ঠিক আছে। প্রথমে আসছে হচ্ছে কি যে ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ মানে হচ্ছে যে আমি একটা কাজ করেছি এবং এই কাজেরটা সত্য, যেটা যেটা সত্য কাজ ঘটছে সেটাই হয়েছে এবং আমি বলছিও সত্য কথা, সেটা হচ্ছে ট্রু পজিটিভ। ফলস পজিটিভ হচ্ছে কি যে কাজটা কিন্তু আমার ওখানে কি আছে, যে আসলে করিনি কিন্তু আমি এসে বলছি যে কাজটা আমি করেছি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ফলস পজিটিভ। ফলস নেগেটিভ হচ্ছে কি যে কাজটা আসলে করা হয়েছে কিন্তু আমি এসে বললাম যে কাজটা করা হয়নি, সেটা হচ্ছে আমাদের ফলস নেগেটিভ। আর একদম ট্রু নেগেটিভ যেটা, সেটা হচ্ছে কি যে কাজটা করা হয়নি এবং আমি এসেও বলছি কাজটা করা হয়নি। এই এক্সাম্পলটা আমি হচ্ছে এর আগে দিতাম হইতেছে করোনা দিয়ে। আমাদের যে করোনা কোভিড আছে না, কোভিড পজিটিভ না নেগেটিভ, এই জিনিসটা দিয়ে আমি আগে বুঝাইতাম। এটা ছিল সিস্টেমটা ছিল হচ্ছে কি যে মনে করেন যে আমার কোভিড হইছে এবং টেস্ট করেও বের করা হয়েছে যে আমার আসলে কোভিড হইছে, এটা হচ্ছে ট্রু পজিটিভ। আবার মনে করেন যে আমার কোভিড হয়নি কিন্তু টেস্ট করে বাহির করছে যে আমার কোভিড হয়েছে, এটা হচ্ছে ফলস পজিটিভ। আবার মনে করেন যে আমার কোভিড আসলে হয়েছে কিন্তু ওরা বলতেছে টেস্টে আসছে আমার কোভিড হয় নাই, এটা হইতেছে ফলস নেগেটিভ। আর একদম লাস্টে যেটা, সেটা হচ্ছে কি যে আমার মনে করেন যে কোভিড হয় নাই এবং টেস্ট করেও কিন্তু বের করছে যে আমার আসলে কোভিড হয় নাই। এখন অনেকখানি ক্লিয়ার হলো তিনটা ফলস মতো। নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, এই এই এক্সাম্পলটা একদম রিয়েল। এক্সামটা রিয়েল না? জি এই কনফিউশন ম্যাট্রিক্সটা কিন্তু অ্যাকচুয়ালি মেডিকেল টার্মে কিন্তু অনেক বেশি ইউজ করে। জি জি হ্যাঁ, এরকম অনেক সময় হয়েছে না যে আসলে কোভিড হয় নাই তারপর দেখা যাচ্ছে রেজাল্টটা চলে আসছে কোভিড অনেক হয়েছে। অনেক অনেক হ্যাঁ, আচ্ছা তো যাই হোক, যেহেতু কোভিড আসলে অনেক খারাপ একটা জিনিস আর কি, আমি এই জন্য পরে এক্সাম্পলটা দেওয়া বাদ দিছি আর কি। হ্যাঁ, এটা প্রচুর দিতাম আগে এই 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 জিনিসটা এই কনফিউশন ম্যাট্রিক্সটা বোঝানোর জন্য।
তো যাই হোক, কেন আসলে এই কথাটা আসলো সেটা এখন আমি ডিসকাস করি। সেটা হচ্ছে কি যে এই আইডিএস কিন্তু এক ধরনের কিন্তু ওই কি বলে, ওই টেস্টিং মেশিন মতো। তো আসলে সাইবার অ্যাটাক হইছে এবং আপনার ইনটিউশন ডিটেকশন সিস্টেমও আপনাকে অ্যালার্ট দিচ্ছে যে সাইবার অ্যাটাক হয়েছে, কেউ একজন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ। এখন মনে করেন যে কেউ আসলে অ্যাটাক দেয়নি, নর্মাল একটা সিস্টেম ফেলিওরের জন্য অ্যানোমালি হয়েছে, কিন্তু সেই জিনিসটাকে আমাদের আইডিএস বলতেছে একটা সাইবার অ্যাটাক। সেই জন্য এটা হবে হচ্ছে কি ফলস পজিটিভ, কারণ ফলস সাইবার অ্যাটাক পজিটিভ। কিন্তু হয়নি, কিন্তু আইডিএস বলতেছে যে সাইবার অ্যাটাক হয়েছে। আবার ফলস পজিটিভ ফলস নেগেটিভ আছে হচ্ছে কি যে আমার ইয়াতে সিস্টেমে দেখা যাচ্ছে যে সাইবার অ্যাটাক হইছে, কিন্তু আমার আইডিএস আমাকে বলেই নাই, কোনো অ্যালার্টই দেয় নাই। সেটা হচ্ছে আমার কি সাইবার অ্যাটাক, তাহলে কি ফলস নেগেটিভ। আর লাস্ট হচ্ছে কি যে আমার সিস্টেমে কোনো সাইবার অ্যাটাক হয়নি এবং আমাকে কোনো অ্যালার্টও দেয়নি যে সাইবার অ্যাটাক হয়েছে, সেটা হচ্ছে আমার ট্রু নেগেটিভ। ঠিক আছে, এখানে সুন্দর করে এখানে বলেও দিচ্ছে আমার যে অ্যাটাক অ্যালার্ট, নো অ্যাটাক বাট অ্যালার্ট ফলস পজিটিভ, আবার অ্যাটাক বাট নো অ্যালার্ট ফলস নেগেটিভ, নো অ্যাটাক নো অ্যালার্ট ট্রু নেগেটিভ। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই আর কি। তো যে টুলটা নিয়ে আসলে আমরা কাজ করব সেটা হচ্ছে বলছি আমি, তার আগে আমি আসাদ স্যারকে স্যার শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কে কি ডিসরাপশন হচ্ছে নাকি? আমি তো শুনতে পাচ্ছি। তোমার তো এরকম হচ্ছে, আমিও শুনতে পাচ্ছি না, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওনার ওনার এন্ডে সমস্যা হচ্ছে। আমার এই নেট দুইবার প্রবলেম হয়েছে, আমি এখন তোমার মোবাইল যে ডাটা এরকম দিয়ে হচ্ছে, আমি কাজ শুনতে করতেছি। পাচ্ছি না। না, নেটওয়ার্কে ডিসরাপশন হইতেছে, আমি শুনতে পাচ্ছি না স্যারের কথা। এবং স্যার কি আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা? ওই যে হোস্ট তো ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, আমি কি শোনা যাচ্ছে আমাকে? ভাইয়া এখন শুনতে পাচ্ছি, কিন্তু আচ্ছা থেকে শুনতে পাচ্ছি স্যার, এর আগে কিছু শুনিনি। আচ্ছা ঠিক আছে, ওকে। না, এখনো তো কিছু শুনতে পাচ্ছি না আমি। আমি এখন কিছু বলছি না। ও আচ্ছা আচ্ছা। সৌরভ ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার কার কি শোনা লাগবে বলেন। না ভাইয়া, কিছু শুনতে পাচ্ছি না, তো ভাবছিলাম যে আবার কোনো নেটওয়ার্কে ডিসরাপশন হয়েছে কিনা, অথবা পিসি হ্যাং হয়ে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে। চাকরির সুসংবাদ শুনতে চাই। কে সুসংবাদ শুনতেছে? চাকরির সুসংবাদ শুনতে চাই। ইউ ও, হ্যাভ বিন আচ্ছা হায়ার্ড, আচ্ছা এটা আচ্ছা। শুনতে চাই। শুনেন, সবচেয়ে বড় ফিলিংস হচ্ছে কি ইউ হ্যাভ বিন হায়ার্ড, আপনি এটা শুনছেন কিন্তু আপনার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না জিনিসটা। মনে হবে যে ফলস পজিটিভ। পজিটিভ। যখন হচ্ছে 1 মাস যাওয়ার পরে যখন হচ্ছে বেতনটা দিবে, তখন মনে হবে যে না, আসলে ট্রু পজিটিভ। না, ওটা 1 মাস যাওয়া লাগে না, এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাইলেই আপনি এটাকে ট্রু পজিটিভ হিসেবে মেনে নেবেন আর কি। না, তখনও কিছুটা হাত পা কাঁপাকাঁপি চলবে আর কি। যাই হোক, হ্যাঁ, ওটাও ঠিক আছে। চলেন তাহলে আহ যে টুলটা নিয়ে আমরা কাজ করব সেই টুলটার নাম হইতেছে স্নট।
স্নট মানে কি কেউ বলতে পারবেন? দুঃখিত। হুম? না, জানি দুঃখিত না তো। জানি না। স্নট মানে হচ্ছে নাক ডাকা। মানুষ নাক ডাকলে যে শব্দটা করে সেটাকে বলে হচ্ছে স্নট। তো চলেন এই ঘুমন্ত জিনিসটা নিয়ে আমরা হচ্ছে এখন কাজ করি। তো ফার্স্ট অফ অল স্নটটা আমরা কালিনাক্সে ইনস্টল করব। এটা একটা ডিটেকশন সিস্টেম এবং এটা একটা প্রিভেনশন সিস্টেম। আর এই স্নটকে আমাদের কিন্তু কালিনাক্সে বাই ডিফল্ট কিন্তু থাকে না, আমাদেরকে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হয়। তাহলে আমি এখন এখানে ফার্স্টে আমি আমার এই এপিটি দিয়ে আগে দেখে নিব যে আমার স্নট আছে নাকি, স্নট 3 বা স্নট যে কোনো একটা। ধরুন ইনস্টল কেন লিখতেছি, আপডেট করি। আপডেটটা করে নিয়ে তারপরে আমরা নামাতে বসি। বেশিক্ষণ লাগবে না, ওরে বাবা 6 মিনিট লাগবে। স্যার এই ফাঁকে বলেন তো স্যার, আপডেট এবং আপগ্রেড এই দুটোর ভিতরে পার্থক্য গুলো কি কি শুনি। লিনাক্সের সিস্টেম গুলা ওরা যেভাবে ডিজাইন করে, ওরা হচ্ছে সবকিছুকে একটা প্যাকেজ ফাইলের মতো করে সবকিছু ওরা ডিজাইন করে রাখে। এবং আমরা যে যেমন গুগল প্লে থেকে জিনিস নামাই, তেমনি কিন্তু লিনাক্সের কিছু সিলেক্টিভ ট্রাস্টেড কিছু রিসোর্স ছাড়া ওরা কোনো জায়গা থেকে নামাইতে দিতে চায় না। এটা লিনাক্সের সিকিউরিটি কনসার্ন। ওকে। তো জি সেজন্য সেজন্য যে কাজটা করা হয়, মনে করেন যে এটা আপনার কালি লিনাক্সের মেশিন। জি এই মেশিনটার ভিতরে সর্বপ্রথম আমরা ম্যানুয়ালি কিছু জায়গার নাম বলে দেই যে তুমি এই এই জায়গায় গেলে তুমি ওখানে ইয়া পাবা। স্যার, একটু আস্তে। তুমি এই এই প্রয়োজনীয় জিনিসগুলো পাই। এই এই জায়গায় গেলে তুমি হচ্ছে কিছু রিসোর্স পাবা, যেখানে তুমি ট্রাস্টেড যে সোর্স, যে ট্রাস্টেড সোর্সে তুমি একটা ডাইরেকশন মূলক তুমি লিংক পাবা। ওকে। মানে জি মনে করেন যে একটি স্ক্রিপ্ট মতো পাবো, যেখানে আমার ট্রাস্টেড যেখানে সোর্স গুলো আছে সেই সোর্সকে সে ফরওয়ার্ড করে দিবে। আমরা জি কিন্তু আপডেট করার সময় কিন্তু এরকম কিছু লিংক আমরা ম্যানুয়ালি সেট আপ করেছিলাম। ওই লিঙ্ক গুলা ছিল আসলে এমন একটা জায়গাকে পয়েন্ট করছে, যে পয়েন্টে আসলে কোথায় গেলে কোন প্যাকেজ পাবো, কোথায় গেলে কোন প্যাকেজ পাবো সেগুলার মনে করেন যে স্ক্রিপ্ট ফাইল। কোন প্যাকেজ যদি আমি ওই মুহূর্তে না পাই, তাহলে অল্টারনেট কার কাছে যাব, কোন সফটওয়্যারকে ডাউনলোড করব, এই সব কিছুর ইনস্ট্রাকশন এবং লোকেশন গুলা এখানে ইয়া করে, ফরওয়ার্ড করে। তো এখান থেকে ফরওয়ার্ড করার পরে ওর ওখান থেকে ফরওয়ার্ড হয়ে যায় হইতেছে অ্যাকচুয়াল সফটওয়্যারের যে প্যাকেজ গুলো আছে, যে ফাইল গুলো আছে, সেই ফাইল গুলাতে সে ওখান থেকে ফরওয়ার্ড করে দেয়। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করি সেটা হচ্ছে কি, আমি আগে আপডেট করে নিই। আপডেট করলে এটা কিন্তু ডেবিয়ান সিস্টেমের জন্য, নট ফেডোরা। হ্যাঁ, আচ্ছা, আপডেট বানানি ভুল করছি। আপডেট হচ্ছে কি DATE, আপডেট। আপডেট যখন করি, আপডেট করার পরে আমরা, ও তখন কি করে, ওর এইখানে যে পয়েন্ট করার জন্য যে রিসোর্স গুলো দেওয়া আছে সেই রিসোর্সে গিয়ে নক করে, এবং নক করতে করতে ওইখান থেকে এই স্ক্রিপ্ট গুলাকে সে তার ওখানে নামায়, যেখানে আসলে ডিরেকশন দেওয়া আছে কোথা থেকে আমি এই সফটওয়্যারের আপগ্রেড গুলাকে, মানে আপ টু ডেট ভার্সন গুলাকে পাবো। জি আপডেট দেওয়ার জন্য সে আমাকে এখান থেকে ফার্স্টে এগুলাকে ডাউনলোড করে নেয় স্ক্রিপ্ট গুলা। এর জন্য এই আপডেট দিলে দেখবেন খুব কম সময়ে কিন্তু আপনার রিসোর্স গুলো ডাউনলোড হয়ে যাচ্ছে, খুব কম জি সময়ে। তারপরে গিয়ে হচ্ছে যখন আমরা ডেবিয়ান সিস্টেমে কিন্তু অবশ্যই আমরা যখন হচ্ছে এটাকে আপগ্রেড করি, আপগ্রেড দেই। এই আল্লাহ, এই মাউস দিয়ে লেখা এত কঠিন, তাহলে আমরা বুঝে নেবো স্যার। এত কঠিন। আচ্ছা, এই যে আপগ্রেড, যখন আমরা এটাকে আপগ্রেড করি,
এই আপগ্রেড করলে তখন অ্যাকচুয়াল আমি যে আমার কালি লিনাক্সের রিসোর্সের ভিতরে আমি যে ম্যাপিং গুলাকে ডাউনলোড করে নিলাম, যে যার মাধ্যমে যার কাছে আসলে অ্যাকচুয়াল লোকেশন গুলা বলা আছে ওই সফটওয়্যার গুলার আপডেট গুলা কোন কোন সার্ভারে রাখা, ওইখান থেকে সে আমাদেরকে ডিরেক্টলি সে আমাদের মেশিনে সে তখন ডাউনলোড করা শুরু করে। এটা হচ্ছে আমার হয় হচ্ছে আপগ্রেড দিলে, এবং আপডেট দিলে আমি রিসোর্সের লোকেশন গুলাকে আসলে ডাউনলোড করে নিয়ে আসি। এটা হচ্ছে আমার ডেবিয়ানের জন্য। ফেডারের জন্য আপনি নর্মাল আপডেট দিলে এই দুইটা কাজও একবারে করে নেয়। রিমেম্বার, ও কিন্তু আপগ্রেড ডাউনলোড করে কিন্তু আপনাকে ইনস্টল করে দিবে একবারে, মানে আপনার লোকাল মেশিনে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলোকে সে কিন্তু আপগ্রেড করে ফেলবে, আর আপডেট ভার্সনটা নামাবে এবং ইনস্টল করে দিবে এই আপডেট কমান্ডটা দিলে। কিন্তু ফেডারেল সিস্টেমে হচ্ছে আপনাকে শুধু আপডেট দিলে এই আপডেট এবং আপগ্রেড সে একবারে করে ফেলে, এই জন্য ওইটা আরেকটু সময় নেয়। জি, বুঝতে পারছি স্যার। এই যে প্লে স্টোরেতে যে আমরা অনেক সময় একটা অ্যাপস দীর্ঘদিন চালানোর পরে অটোমেটিক থেকে মানে কিছুদিন পরে একটা আসে যে এই মানে অ্যাপসটাকে আপডেট করে না, তো এটাও কি স্যার এই একই প্রসেসে যেটা দেখাইলেন এই সিস্টেম? এইটার প্রসেসটা একটা হচ্ছে স্কিপ করা, সেটা হচ্ছে কি আমরা যে ডেবিয়ান সিস্টেমের ভিতরে আমরা যে করতেছি আপডেটটা করতেছি, এই আপডেট প্রসেসটা অলরেডি দেওয়া আছে, ওকে বলাই আছে যে ও ইয়ার থেকে নিবে, ওই গুগল প্লে থেকে নিবে, ওর আগের থেকে বলা আছে। ও কি করবে, ও জাস্ট এটাকে আপগ্রেড করাবে, অর্থাৎ ডিরেক্টলি আমাদের সিস্টেমে আপডেটেড ভার্সনটা ডাউনলোড হবে এবং ইনস্টল করে ফেলবে। ও আচ্ছা, মানে একটা অ্যাপস যদি 10 এমবির হয় তাহলে ওই 10 এমবি মানে পুরা নতুন করে অ্যাপসটাকে মানে ডাউনলোড করে নিবে, নাকি নতুন যে স্ক্রিপ্ট গুলো যুক্ত করা হয়েছে ফিচার গুলো যুক্ত হয়েছে জাস্ট ওইগুলোই শুধু সে মানে? ও আচ্ছা, আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে হচ্ছে যতটুকু সম্ভব যে অংশগুলোকে তার আপডেট করে নেওয়ার কথা ততগুলো অংশই খালি সে ডাউনলোড করবে, পুরো অ্যাপটাকে সে ডাউনলোড করবে না। জি, কারণ অ্যাপসটা তো আগে থেকেই ডাউনলোড করা আছে, এখন কারণ যদি মাল্টি আপডেট দেওয়া হয় তাহলে কি মানে আবার নতুন করে ওই যে অ্যাপসটা যতখানি ওজন মানে যত এমবি অতখানি ব্যাপী নিয়ে সে ডাউনলোড করবে, নাকি জাস্ট না আরো বাড়বে। বাকি যতটুকু শুনেন, মানে আমি অতিরিক্ত আছে আপনাকে বলি, শুনেন কতটুকু অ্যাপ আসলে আপনার ফাইলে ডাউনলোড করবে, এটা হইতেছে আপনার ওই এন্ড থেকে ওই গুগল প্লের সিস্টেমের ভিতরে এটা। স্যার শুনতে পাচ্ছি না স্যার। আমরা শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে না? আমি ভাবতেছি কি আমার একার সমস্যা, কিন্তু আমি এখন শুনতে পাচ্ছি না, বারবার লিভ নিয়ে শুনতে লাগতেছে। মানে স্যারের এখানে মোর নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে আজকে। আমার মনে হয় স্যার বলেই যাইতেছে, স্যার মনে হয় এখনো বুঝতে পারতেছে না আমরা যে শুনতে পারতেছি না। আরে পারে। এই সৌরভ ভাই আপনাকে তো হোস্ট বানাইছে। ও ভাই, আমি কালকে থেকে এত ক্ষমতা পাওয়া যাচ্ছে কিছু যেন বুঝলাম না। একবার দেখতেছি ফেসবুক গ্রুপে, আবার দেখতেছি এখানে, ব্যাপারটা কি? ফেসবুক গ্রুপে কি আপনাকে এই বানাইছিল অ্যাডমিন মডারেটর? না ভাই, আমি গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে দেখি যে সামির ভাইয়ের রিকোয়েস্ট আমার এখানে শো করতেছে। আমি মনে করলাম যে অ্যাকসেপ্ট করে দেখি কি হয়, দেখলাম যে আমার অ্যাকসেপ্ট করার জন্য সে ঢুকে গেছে। অদ্ভুত রে একটা ব্যাপার। ও আচ্ছা, ওটা হলো যে গ্রুপে এই সিস্টেম একটা আছে, সেটা হলো যে মানে গ্রুপে যারা মেম্বার আছে তার দ্বারা তারাও যদি অ্যাপ্রুভ করে তাহলেও হয়ে যায়, এরকম একটা সিস্টেম আছে। ও অনেক সময় আচ্ছা। দেখা যায় অন্যান্য গ্রুপে জাস্ট আমরা জয়েন হয়ে আছি, ওই গ্রুপে কোনো নেই, একটা লোক জয়েন হইতেছে আমাদের সামনে মানে নোটিফিকেশন আসে যে অ্যাপ্রুভ করবে কি করবে না, করবো কি করবো না, তো এরকম। তো বুঝতে পারছি। এখানে আছে যে অ্যাপ্রুভ মানে এটা কি অ্যাডমিনের কাছে নাকি মডারেটরের কাছে, না অন্যরা অন্যদেরকেও এই পাওয়ারটা দেওয়া হবে? তো গ্রুপের ওখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, যে কেউ ওটা অ্যাপ্রুভ করতে পারবে, যে কেউ ই করতে পারবে, এই আর কি। আব্দুল্লাহ মাসুদ ভাই। হ্যাঁ আমার তো মনে হয় স্যার কিছু বলতেছে কিন্তু আমরা শুনতেছি না স্যার। না না, যেহেতু স্ক্রিন আউট হয়ে গেছে, শেয়ার বন্ধ হয়ে গেছে, এখন হয়তো কিছু বলে না। আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছি, দেখি কি বলে। আচ্ছা মাসুদ ভাই, ওই জি ভাই যেটা বলেন। তো যেহেতু এসে পড়ছে স্যার। আজকে নেটওয়ার্কের তো ভালো ঝামেলা দেখতেছি আমি আজকে। জি স্যার, আমি অনেক সমস্যা করতেছে স্যার নেটওয়ার্কটা।
এখনো স্যার আমি মাত্র দেখলাম যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, হঠাৎ করে দেখতেছি এটা অ্যাবর্ট করে ফেলছে। কি জন্য? কারণ নেট নাই। তারপর তাকায় দেখলাম যে আমার নেটের কানেকশন নেই। স্যার তো এটা মানে ওই সময় কি বলছিলেন? আমরা তো শুনতে পাইনি। আমার মনে হয় প্রবলেম হয়েছে স্যার। স্যারের মনে হয় আবার প্রবলেম হয়েছে। আব্দুল্লাহ মাসুদ ভাই, রেকর্ডিংটা অফ করা। হ্যাঁ, কি হয়েছে স্যার? জি স্যার, ইনস্টল হয়েছে। মনে হয় ইনস্টলস নট। ইনস্টলস নট রাইট। ইনস্টল dash y not কিলো। ওমা, হয়ে গেছে? না না না, নাকি না না না, ডাউনলোডে যেতে হবে নাকি ফোল্ডারে? ও প্যাকেজে খুঁজে পাচ্ছে না। ও এইটা কোনো কথা? আচ্ছা দাঁড়ান একটা মিনিট। রহমতুল্লাহ ভাই, হ্যাঁ জি ভাইয়া। আপনি মনে কি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ ওটা বলতে এটাকে বলে ফেলান। হ্যাঁ হ্যাঁ বলতে চেয়েছিলাম যে অ্যাপস এর কথা, যে হ্যাঁ একটা বলেন। apps যখন আমরা ডাউনলোড করি, কথার কথা 10 MB, হ্যাঁ তো পরবর্তী 2 দিন পরে ওইটা একটু আপডেট হইলো, মানে আরো কিছু জিনিস ফিচার যুক্ত করলো, ওই অ্যাপটা 15 MB হয়ে গেল। এখন আপনি যখন ওটা অ্যাপল স্টোর থেকে যখন আপডেট দিবেন, তখন কি সে ওই আপনার আগের অ্যাপসে নতুন যে মানে 5 MB বাড়াই দিয়ে 15 MB করে দিবে, মানে না, ফিচার নতুন আপডেটেড ইয়াটা পাবেন আপনি। মানে পুরো 15 MB নামবে, তাই তো? 15 MB পাবেন। হ্যাঁ আমি এটাই জানতে চেয়েছিলাম ভাই যে মনে আসলে হয় আপনি একটা অ্যাপস বানাইছেন। জি ধরেন আপনি একটা অ্যাপস বানাইছেন, এর মধ্যে আবার ভবিষ্যতে আবার নতুন নতুন ফিচার যুক্ত করছেন, বুঝছেন না? জি তো তখন হ্যাঁ দেখা গেছে আপনার ওই ওইটা আবার ইনস্টল করলেন, তারপর ওইটা আবার আপনার যারা আপনার আপলোড দিলেন, জি প্লে স্টোরে আপলোড দিলেন, তো ওইটা যারা করবে, আপডেট করবে, তখন আপনার ওই ধরেন আগে ছিল 10 MB, পরে হয়তো বা 12 MB হবে, তখন আপনার 12 MB-টাই পাবে আর কি। না 12 MB তো অবশ্যই পাবে, কিন্তু আপনার তো আগে থেকেই 10 MB একটা ইনস্টল করা আছে, আপনারই তৈরি করা 10 MB আছে। এখন নতুন 2টা ফিচার যুক্ত করছে, এই কারণে 2 MB যুক্ত হয়েছে। এখন আপনি যখন আপডেট দিবেন, তখন হুম। আপডেট দিলে কি ওই 2 MB মানে নতুন যে 2টা ফিচার কি আপনার ওই আগের অ্যাপসে যুক্ত হবে না, নাকি? আপডেটেড পুরোটাই আপনার, আর নতুন যে করছে ওইটা পুরোটাই পাবে না। হ্যাঁ না, আগের যদি শুনেন, কিছু যদি ডিলিট করা হয়, রিপ্লেস করা হয়, তাহলে সেগুলো বাদ যাবে না? না না, আমি আপনার একদিন দেখাই যে আপনার করলে প্রথম ওই দেখাইলে বুঝবেন আর কি, বুঝছেন না? বুঝতে পারছি। প্রথম থাকে ধরেন এটা আপনাদের আচ্ছা আমি আপনি দেখাবো একদিন, বুঝছেন? একদিন জি যদি আপনার করি, ওই একদিন আপনার সবাই মিলে বসি, তখন আপনি এটা মনে করেন, আমি এটা দেখাবো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে। সৌরভের পরীক্ষা হওয়ার কারণে আমাদের সাপ্তাহিক এই বুধবারের জলসাটা হইতেছে না। ভাই, আমার জন্য আচ্ছা আপনারা সমস্যা বসে নেই, রয়েছেন কেন? আপনি আপনারা একদিন মনে নিজেরা যখন করেন। করেন। না ভাই, আপনি না থাকলে তো এই জলসার না, মধ্যমণি হলাম এ- আপনি। এটা এটা এই জিনিসটা আমার কেমন যেন লাগে, মানে আমি কেন, মানে যে কোনো ক্ষেত্রে একজনের উপর পুরো একটা, মানে কয়েকজন নির্ভরশীল কেন থাকবে? এখন যদি এখন যদি মুখে বলি আপনি বুঝবেন না, আমি মানে দেখাইলে স্ক্রিন শেয়ার করে যদি এটা দেখাই না, তখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন, বুঝছেন না? আচ্ছা এটা ঠিক তো আছে, অবশ্যই। এক সময় ইনশাল্লাহ নক দেবেন। আমরা যখন বসবো তখন আপনি এটা মনে করেন যে মাসুদ ওকে ভাই হ্যাঁ এটা হ্যাঁ। দেখাবেন বলছিলেন। বুধবার হচ্ছে, বুধবার করে রাত 8টার সময়, ওই সময়টা তো করা হলো সবার মতামত নিয়ে, তাই না? সবাই ওই সময় মনে করেন যে আপনারা বসে থাকবেন, একজন না থাকলে পরে সেই জিনিসটা বন্ধ থাকবে কিসের জন্য, তাই না? একজনের উপরে কয়েকজনের কেন নির্ভর করবে? জিনিসটা ঠিকই মতো চলতে থাকবে। যে একদিন মিস করবে সে পরের দিন রেকর্ড দেখে নেবে, আপনারা কেউ একজন রেকর্ড করে সেটা গুগল ড্রাইভে আপলোড করে মেসেঞ্জারে দিয়ে দিবেন, হয়ে গেল। আড্ডা রেকর্ডের পরে একজন দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ, খেয়াল থাকবে এখন থেকে। কি ভাই?
আপনার এটা হয় কি জানেন, মনে করেন একটা বিকাশ অ্যাপের একটা এক্সাম্পল দেই। মনে করেন বিকাশ অ্যাপের বর্তমান যে আপনি অ্যাপটা ব্যবহার করতেছেন, তখন দেখা গেছে আপনার নতুন নতুন বিকাশ কিন্তু প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করে। ধরেন আপনি একটা ব্যাংকের সাথে তাদের একটা মানে চুক্তি হয়েছে, তাদের ব্যাংকের সাথে একটা কমিউনিকেট করবে, বুঝছেন না? অথবা অন্য আচ্ছা ধরনের স্যার, ফিচারও থাকে। সবাই একটু জি স্যার। ফোকাস দেই। আচ্ছা, স্নটের ইনস্টলেশনটা নিয়ে আমার যে একটু ঝামেলা হচ্ছে, আমাকে এই প্রসেসটা একটু দেখে আপনাদেরকে আমি দেখাবো না। ওকে, আমি জি স্যার। বরং নেক্সট টুলটাতে যাই, সেটাতে জি গেলে স্যার। আমার জন্য সুবিধা একটু। মানে এখন যদি আমি ট্রাবলশুট করতে বসি আমার সময়টা চলে যাবে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, স্নটের ভিতরে বেসিক্যালি আপনার ইনট্রুশন প্রিভেনশন সিস্টেমও হচ্ছে ছিল। তো এই জন্য ইনট্রুশন প্রিভেনশন সিস্টেমটা আমরা ইউজুয়ালি স্নট দিয়ে আর কি দেখাই না। এটা হচ্ছে ইয়া দিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই। তো আপাতত ইনট্রুশন প্রিভেনশন সিস্টেমটাকে সেটা বলি। এটা বেসিক্যালি যে আইডিএস যেভাবে কাজ করে, অর্থাৎ ইনট্রুশন ডিটেকশন সিস্টেম যেভাবে কাজ করে, ঠিক একইভাবে হচ্ছে ইনট্রুশন প্রিভেনশন সিস্টেমও কাজ করে। পার্থক্য হচ্ছে কি, আইডিএস এর কাজ অনলি কোনো একটা অ্যানোমালি সে যদি ডিটেক্ট করতে পারে তাহলে সেটা তার অ্যাডমিনিস্ট্রেটরকে সে জানাবে, কিন্তু সে কোনো প্রিভেন্টিভ কোনো মেজার্স নিবে না। আর যদি সে কোনো প্রিভেন্টিভ মেজার্স নিতে চায় তাহলে তাকে হচ্ছে এই আইপিএস ইমপ্লিমেন্ট করতে হবে। এই আইপিএস ডিরেক্টলি সে কোনো একটা অ্যানোমালিকে সে ডিটেক্ট করে সে তো অ্যাডমিনিস্ট্রেটরকে জানাবে, সেই সাথে নিজেও সেটাকে ব্লক করে রাখবে। তো এতটুকুই হইতেছে মেইনলি এই আইডিএস আর আইপিএস এর মধ্যে পার্থক্য। বাদ বাকি ফিচার গুলো আসলে সেম। এবং আইডিএস এর মতো কিন্তু ওই আইপিএস ঠিক ওই নেটওয়ার্ক বেস আইপিএস আছে এবং হোস্ট বেস আইপিএস আছে। নেটওয়ার্ক বেস আইপিএস গুলো ইউজুয়ালি হচ্ছে হার্ডওয়্যার বেস হয়, আর হোস্ট বেস যেগুলো সেগুলো হইতেছে সফটওয়্যারের ভিতরে আমাদের ওএস এর মধ্যে সেগুলোকে ইনস্টল করে কাজ করতে হয়। আমি জাস্ট নট ইনস্টল করার চেষ্টা করতেছিলাম, এটা বেসিক্যালি কিন্তু হোস্ট বেস হচ্ছিল। আচ্ছা, কি কি অ্যাডভান্টেজ আসলে আছে আইপিএস ওভার আইডিএস? সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কি যে আনলাইক আইডিএস, আইপিএস ক্যান ব্লক অ্যাজ ওয়েল অ্যাজ ড্রপ ইলিগাল প্যাকেট ইন দ্য নেটওয়ার্ক। আইপিএস কিন্তু সে শুধুমাত্র ব্লক করে না, সে ওটাকে ড্রপ করে দেয় ইলিগাল প্যাকেট গুলা যেগুলো নেটওয়ার্কের মধ্যে দিয়ে ট্রাভেল করার চেষ্টা করে। এবং সেই সাথে আইপিএস গুলা মনিটরিং সিস্টেম, সরি, আইপিএস গুলা ব্যবহার করা হয় বিভিন্ন রকমের মনিটরিং সিস্টেম গুলোর সাথে, হ্যাঁ, কোনো একটা সিঙ্গেল অর্গানাইজেশনে। আর এটা ছাড়াও আইপিএস ক্যান প্রিভেন্ট দ্য অকারেন্স, হ্যাঁ, অফ ডাইরেক্ট অ্যাটাক। যদি কোনো ডাইরেক্ট অ্যাটাক হয় নেটওয়ার্কের মাধ্যমে তাহলে সে ডিরেক্টলি এটাকে সে প্রিভেন্ট করতে পারে। এবং কতটুকু নেটওয়ার্ক সেখান থেকে ট্রাভেল করবে এতটুকু কন্ট্রোল করার ক্ষমতা আইপিএস এর কিন্তু আছে। এর পরের যে বিষয়টা সেটা হইতেছে ফায়ারওয়াল। এই ফায়ারওয়ালের নাম আমরা মোটামুটি সবাই জানি, কারণ আমরা অনেকেই হয়তো বা আমাদের উইন্ডোজ মেশিনে ফায়ারওয়াল হয়তো ডিসেবল করে দিয়ে আমরা কাজ করি, কারণ অনেক ফাইল ফোল্ডার ডাউনলোড করলে ফায়ারওয়াল সেটাকে ব্লক করে রাখে, উইন্ডোজের ফায়ারওয়াল ব্লক করে রাখে। তো উইন্ডোজের ফায়ারওয়ালের নাম কি কেউ বলতে পারি বর্তমানে যেটা ব্যবহার করা হচ্ছে? উইন্ডোজ জি ডিফেন্ডার। উইন্ডোজ ডিফেন্ডার। আচ্ছা, লিনাক্সের ক্ষেত্রে কোনো ফায়ারওয়ালের নাম বলতে পারি? আচ্ছা, নো প্রবলেম। তো লিনাক্সের ক্ষেত্রেও কিন্তু ফায়ারওয়াল দেওয়া থাকে। আর এই একটা কমন ওয়েল নোন ফায়ারওয়াল একটা ইউজ করা হয়, তার নাম হইতেছে আইপি টেবলস। তো সেটারে আমরা কাজ আজকে দেখব এবং সেখানে ফায়ারওয়ালে বিভিন্ন রকমের রুল সেট করার মাধ্যমে আমরা সেখানে ওর কার্যাবলী আমরা দেখতে থাকবো। তো ফায়ারওয়াল বেসিক্যালি যারা হয়তোবা জানি না বা অল্প কয়েকজন হয়তো আছে আসলে ফায়ারওয়াল জিনিসটা বুঝি না, ফায়ারওয়াল হচ্ছে কি অনেকটা সিকিউরিটি গার্ডের মতো। সে কি করে, সে হচ্ছে যে আমাদের বাসায় যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে তাহলে আমরা একটা সিকিউরিটি গার্ড কিন্তু সামনে রেখে দিতে পারি এবং সে এটাকে সে ফিল্টার করে করে আমাদেরকে প্রবেশ করাবে, তাই না? মনে করেন যে আব্দুল্লাহ মাসুদ স্যারের বাসায় নতুন একটা গার্ড, উনি সিকিউরিটি গার্ড নিয়োগ দিছেন। তো আপনার বাড়িতে সিকিউরিটি গার্ড আছে তো নাকি, না নাই? না ভাইয়া।
আচ্ছা, তাহলে আপনি নতুন একটা মফস্বল সিকিউরিটি শহরে থাকি, ওইখানে তো এরকম কোনো ইয়া নাই। এরকম নাই না, খালি গেট লাগাই দিলে হয়ে গেল? জি স্যার। কেসি গেট নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই যে উনি একটা সিকিউরিটি গার্ড হায়ার করলেন, সিকিউরিটি গার্ড হায়ার করার পরে উনি দাঁড় করাই দিলেন। এখন মনে করেন যে আমাদের কে আছে দেখি তো, রেদওয়ান আহমেদ সামির, উনি করলেন কি যে উনি এই আব্দুল্লাহ মাহমুদ স্যারের বাসায় উনি গেলেন। তো এখন আপনার সবাই মিলে বলেন, আচ্ছা সবাই মিলে বললে এটা কেমন হয়ে যাবে, খালি আমাকে বা সোহাগ হোসেন খালি বলেন যে যে সিকিউরিটি গার্ড কে আব্দুল্লাহ মাহমুদ স্যার বাসায় নিয়োগ দিয়েছেন, উনি কি উনাকে ইয়া করবে কিনা, রাস্তায় ঢুকার সময় আটকাবে কিনা, না উনাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ ছাড়াই উনাকে ভিতরে ঢুকতে দিবে? স্যার প্রথমে জিজ্ঞাসা করবে, যদি অথেন্টিক মনে হয় তাহলে ঢুকতে দিবে, না হলে ঢুকতে দিবে না। তাই আমার তো মনে হয় কোনো কিছু জিজ্ঞাসা করারই কথা না। স্যার যদি আগে কখনো দেখে থাকে একসাথে, বা যদি পূর্ব পরিচিত থাকে, বা যদি তার কাছে বলা থাকে যে আমার একজন ফ্রেন্ড আসবে এরকম এরকম, তাহলে জিজ্ঞেস করবে না। তাই না? জি স্যার। মনে করেন যে কিছুই বলে নাই, তারপরও আটকাবে না? স্যার যদি চোরের মতো ঢুকে তাহলে স্যার ই করবে না। আচ্ছা দেখেন, এখানে কিন্তু মেজর একটা পয়েন্ট আমরা স্কিপ করে গেছি। এটার কারণ হচ্ছে কি, সিকিউরিটি গার্ড শুনলে আমাদের বাই ডিফল্ট একটা কমান্ড সবার মাথায় ঢুকে যায়, যে এই কমান্ডটা মনে দেওয়া আছে তাকে। সিকিউরিটি গার্ড শুনলে এটা মনে হয়, সেটা হচ্ছে যে যেই ঢুকতে আসুক না কেন তাকে মনে হয় সে রাস্তাতে আটকাবে। এখন উনি সিকিউরিটি গার্ডকে হায়ার করছে, উনি সিকিউরিটি গার্ডকে বলে নাই যে তুমি কাকে ঢুকতে দিবা কাকে ঢুকতে দিবা না, তাহলে তো যে কেউ ঢুকে পড়তে পারবে সে থাকা সত্ত্বেও, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন মনে করেন যে সিকিউরিটি গার্ডকে বলা হলো যে ওই উনার বাসায় শুধুমাত্র খন্দকার রহমতুল্লাহ স্যারকে শুধুমাত্র ঢুকতে দেওয়া হবে না, বাকি সবাইকে ঢুকতে দেওয়া হবে। তাহলে স্যার বাকি বলেন হ্যাঁ, স্যার, হ্যাঁ বুঝি আমি নাই, আবার কি করলাম স্যার? কি হয়েছে বুঝি নাই। আমি আবার কি করলাম? আমার স্যার সবাই ঢুকতে পারবে? না, আপনাকে ছাড়া সবাইকে ঢুকতে দেবে, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, তাহলে তো তাই তো করবে, তাই না? জি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। কিন্তু যদি তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ঠিক আছে সবাই ঢুকতে পারবে, কিন্তু তুমি অবশ্যই কিন্তু পকেট টকেট চেক করে দেখবা যে কেউ লিগ্যাল কোনো কিছু নিয়ে ঢুকতেছে নাকি। রহমতুল্লাহ ভাই তাও ঢুকতে পারবে না, কারণ তার ফোনে হচ্ছে আপনার ক্র্যাক হচ্ছে ফাইল থাকে ক্র্যাক ফেল থাকে, মোবাইলে। তাই না? হ্যাঁ, তাও ঢুকতে আচ্ছা পারবে না সে। আচ্ছা, আপনারা কিন্তু কথার মাঝখানে একটা জিনিস খেয়াল করেন না, আমি বলছি লিগ্যাল থাকলে কিছু ঢুকতে পারবে না, ইলিগাল তো না বলি নাই। ওটা তো ইলিগালি, ওর মধ্যে তো ভাইরাস আছে। হ্যাঁ, ইলিগাল জিনিসটা ঢুকতে পারবে, লিগ্যাল দিয়ে ঢুকতে পারবে না। স্যার বলছে লিগ্যাল থাকলে ঢুকতে পারবে না, বুঝছেন? আমরা মনে হয় জিনিসটা খেয়াল করি নাই তার কথাটা। তাহলে তাহলে ওই ওই বাড়িতে সমস্যা আছে, আমরা ওই বাড়িতেই ঢুকবো না। আচ্ছা, তো বেসিক্যালি আমার পয়েন্ট হচ্ছে এখানে যে আমরা সিকিউরিটি গার্ডকে যে ইনস্ট্রাকশন দিচ্ছি সে কিন্তু ওইভাবেই ইন্সপেকশন গুলা করছে, তাই না? কাকে অ্যাক্সেস দিবে কাকে অ্যাক্সেস দিবে না, এই জিনিসটা কিন্তু সে ওই সিকিউরিটি গার্ড কিন্তু এটাকে ফলো আপ করে। তো ঠিক তেমনি কিন্তু ফায়ারওয়ালটাও কিন্তু সেই সিকিউরিটি গার্ডের মতো কিন্তু কাজটা করে। তাকে যে আগে থেকে বলে দেওয়া হয় যে তুমি অমুককে ঢুকতে দিবা না, বা অমুকের এই বৈশিষ্ট্য থাকলে তুমি তাকে অবশ্যই অ্যাক্সেস দিবা না, ফায়ারওয়াল কিন্তু সেভাবেই এই বিষয়গুলোকে সে নজরদারিতে রাখে। ওকে, তো এখানে ছোট্ট একটা আমি যদি একটু ইনফরমেশন দেখি, তো ইনফরমেশনটা কি দেখাচ্ছে এখানে, আমরা ছবিটা দেখে কি বুঝতেছি? ছবিটা দেখে বুঝতেছি যে আপনার যে কোনো ট্রাফিক ফায়ারওয়ালের মাধ্যম দিয়ে আছে আপনার যাওয়া আসা করতে বাধ্য। ফায়ারওয়াল ছাড়া যাওয়া আসা কোনো রাস্তা নেই। ফায়ারওয়াল ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই, এটা দেখতে পাইলেন? জি। আচ্ছা ঠিক আছে। পাবলিক নেটওয়ার্ক আর প্রাইভেট নেটওয়ার্ক মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর হচ্ছে পাবলিক নেটওয়ার্কের মধ্যে রাস্তা যাওয়া আসার একমাত্র এটাই। সিনহেন স্যার আছি? সিনহেন? জি ভাইয়া আছে। আচ্ছা, আপনি যে ছবিটা দেখতেছেন এই ছবিটা দেখে ফায়ারওয়ালের এখানে কি বোঝাচ্ছে একটু সবাইকে এক্সপ্লেন করেন তো। ভাই এখানে একটা নেটওয়ার্ক হচ্ছে ইন ইন হচ্ছে মডেমের দিকে, হুম। আর একটা নেটওয়ার্ক হচ্ছে আউট হচ্ছে যেটা আহ, যে ট্রাফিকটা হয়তো কোনো রিস্ক আছে সেটা একটা ফায়ারওয়ালটা সেটাকে ড্রপ করে দিচ্ছে। হুম, আর যেটার মধ্যে যেটা ড্রপ করে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা তারপরে লেজিটিমেট হ্যাঁ। লেজিটিমেট ট্রাফিক সেটা ইন্টারনেট দিকে সে পাস করে দিচ্ছে।
আচ্ছা, লেজিটিমেট যে ট্রাফিকটা সেটা হচ্ছে সে পাস করে দিচ্ছে, আর যেটা লেজিটিমেট না সেটাকে সে ড্রপ করে দিচ্ছে। ড্রপ করে দিচ্ছে বোঝাচ্ছে কি দিয়ে, যে ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে, তাই তো? জি তাহলে বেসিক্যালি এটা বোঝায় যে যেটা ট্রাস্টেড ট্রাফিক না আমার রুল সেট হিসাবে, সে ট্রাস্টেড ট্রাফিক যেগুলো না সেগুলোকে সে ডিরেক্টলি ড্রপ করে দিচ্ছে বা ব্লক করে দিচ্ছে, তাই তো? তাহলে জি এইখানে ইউজুয়ালি ফায়ারওয়ালটা কিন্তু বসানো থাকে কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্কের কিন্তু মাঝখানে বসানো থাকে। ইন্টারনেটের সমস্ত কমিউনিকেশনে যে সিকিউর তা কিন্তু না, কারণ এই যে আমার মতো আপনাদের মতো কিছু দুষ্টু পোলাপান আছে, তাদের জন্য ইন্টারনেটটা কিন্তু সিকিউর না। তো এই জন্য এই সিকিউরিটি মেনটেন করার জন্য যাদেরকে ট্রাস্ট করব তাদেরকে সে পাস করতে দিবে, যাদেরকে ট্রাস্ট করব না তাদেরকে সে পাস করতে দিবে না। এবং ইনসাইডে যারা আছে তারা অবশ্যই কিন্তু এই রিস্কটাকে তারা ফ্রি থাকতে পারছে অনলি বিকজ অফ ফায়ারওয়াল। জিনিসটাকে কি বুঝতে পারলাম কিনা? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় যেটা, তার নাম হইতেছে ডিএমজেড। ডিএমজেড এর ফুল ভার্সন হইতেছে ডিমিলিটারাইজ জোন, নাকি? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তো ডিমিলিটারাইজ মানেটা কি, বা এই জিনিসটা কোথাও দেখছেন? আমি এটা গুগলে সার্চ দিই তো। স্যার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার দক্ষিণ মিলে জি স্যার। ডিমিলিটারাইজ বানাই তো ভুলে গেছি। ডিই হবে স্যার, ডিই ডিই না, DEMILL এলআই না LLI না ইআই এলআই আইসা করছে। ডিমিলিটারাইজ জোন। এই যে DEMILITA, আরে কি চলে আসলো আবার, এটা কি? আচ্ছা, TARIZ, ডিমিলিটারাইজ জোন। এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে এরকম একটা জিনিস। এখন বলেন এই কাঁটা তারের বেড়া কিভাবে ইয়ের মধ্যে লাগায়, কম্পিউটারের মধ্যে লাগায়? বুঝেননি কথা? এখানে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ডিভাইডেড আছে স্যার। আমি অনেক আগে জানতাম যে ডিমিলিটারাইজ আপনার উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার একটা আছে, একটা অঞ্চল আছে সেখানে আপনার মানে ডিমিলিটারাইজ জোন আর কি। বেসিক্যালি যে জিনিসটা আসলে বুঝায়, মনে করেন যে আমি এটা অন্য একটা কালার দেই। মনে করেন যে দুইটা কান্ট্রি আছে, একটা হচ্ছে ব্লু কান্ট্রি আর একটা হইতেছে রেড কান্ট্রি। এটা দুইটা পাশাপাশি কান্ট্রি। এখন এদের মধ্যে যখন কমিউনিকেশন হয় তখন এই রেড কান্ট্রির থেকে লোকজন হচ্ছে ব্লু কান্ট্রিতে যায়, আবার ব্লু কান্ট্রির লোকজন কিন্তু রেড কান্ট্রিতে আসে। ঠিক এখন এই যে তারা রেড কান্ট্রি থেকে ব্লু কান্ট্রিতে যায়, ব্লু কান্ট্রি থেকে রেড কান্ট্রিতে আসে, এটা তো এদের মধ্যে মনে করেন যে কোনো ট্রাস্ট নাই, তারা একে অপরকে বিশ্বাস করে না। তাইলে এখন কি করতে হবে বলেন? বিশ্বাস না করলে তাদেরকে দাঁড়া করাইতে হবে, দাঁড়া করায় জিজ্ঞাসাবাদ করতে হবে তারা কই যাচ্ছে, কেন যাচ্ছে, কোন কারণে যাচ্ছে, এবং সেই সাথে তাদের ব্যাগের মধ্যে কি আছে, তাদের পকেটে কি আছে, জামার মধ্যে কি আছে, সবকিছু কিন্তু একদম খুব ভালোভাবে চেক করা হয়। তাহলে চেক করানোর উদ্দেশ্যটা কি? তারা যদি কোনো মিলিটারি আক্রমণ করতে যায় তাহলে সেখান থেকে আগে থেকে তাদেরকে ওখানে হয় নিউট্রালাইজ করা হবে বা তাদেরকে ইন্সপেকশন করে আইডেন্টিফাই করা হবে যে আসলে সে কোনো ওয়েপন বা সে কোনো ম্যালিশিয়াস কোনো কিছু ক্যারি করতেছে না, যে জিনিসটা তার দেশের জন্য কোনো একটা ক্ষতি বয়ে নিয়ে আসবে। বুঝতে পারলাম? থ্রেট নিউট্রালাইজ। হ্যাঁ, থ্রেট নিউট্রালাইজ করা। নিউট্রালাইজ করা। আচ্ছা, যদি কেউ আসলে কোনো ওয়েপন ক্যারি না করে তাহলে তো কোনো প্রবলেম নাই, বাট যদি কেউ ওয়েপন যদি আসলে ক্যারি করতো তাহলে কিন্তু ওইখানেই তাকে কিন্তু আটকায় ফেলা যেত, তাই না? হ্যাঁ আচ্ছা, ঠিক এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের এই কম্পিউটার সিস্টেমও কিন্তু ইমপ্লিমেন্ট করা। একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে নিচে আমার এই যে ফায়ারওয়ালটা এখানে বসানো, ফায়ারওয়ালের এক পাশে বাম পাশে হচ্ছে কি আমার ইন্টারনেট, ডান পাশে হচ্ছে আমার ইন্ট্রানেট, যেটা কিনা আমার কর্পোরেট প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক। আচ্ছা, এখন আমি এটার একটু স্ক্রিনশট নিয়ে আমি আগাই, তাহলে আমার এটা বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, এইখানে ইন্টারনেট থেকে মনে করেন যে কোনো একটা ট্রাফিক সেখানে আসলো, আসার পরে আল্লাহ কই গেল,
মনে করেন ট্রাফিক সে আসলো, আসার পরে সে কি করলো, এই ফায়ারওয়ালের ভিতরে আসছে। ফায়ারওয়াল সেখানে চেক করে দেখতেছে যে আমার এটা প্রাইভেট নেটওয়ার্কের দিকে এটা যাচ্ছে কিনা। যদি প্রাইভেট নেটওয়ার্কের দিকে যায় তাহলে তো ওইখানে সঙ্গে সঙ্গে সেটাকে কি করে দিবে, ড্রপ করে দিবে যে না তুমি এইদিকে যাইতে পারবে না, তোমার ওখানে অ্যাক্সেস নাই। এখন এরকম যদি হয় যে না আমার কোনো একটা মেইল সার্ভার আছে, সেই মেইল সার্ভারে হয়তোবা কোনো মেইল আসবে, তাহলে ওকে তো আমাকে অবশ্যই ইন্টারনেট দিকে অ্যাক্সেস দিতে হবে। তাহলে সেটা কি করলো, সে তার মেল সার্ভার গুলো কিন্তু আছে কিন্তু এখানে মেল সার্ভার, ফাইল সার্ভার, হ্যাঁ ওয়েব সার্ভার যা আছে সব কিন্তু আমার ডিএমজেড এর ভিতরে। এইখানে কি করে, এইখানে সে ঢুকে ওই আইপি তে মনে করেন মেল সার্ভারে সে ঢোকার চেষ্টা করলো। আচ্ছা মেলটা মানে ফরেনটা মনে হয়, এটা যে লোগো দেখতে পাচ্ছি, এখানে মেল সার্ভার সে ঢোকার চেষ্টা করলো। এখন এইটার ভিতরে কোনো ভাইরাস আছে কিনা, ম্যালওয়্যার আছে কিনা, হ্যাঁ বা আদার্স কোনো মেলিশিয়াস অ্যাক্টিভিটি আছে কিনা, এই জিনিসগুলা এইখানে হিউজ পরিমাণ ডিফেন্সিভ মেকানিজম সেখানে ইমপ্লিমেন্ট করে রাখা হয়েছে। এবং এইখানে যদি কোনো রকম কম্প্রোমাইজ হয়ও বা সেটা কম্প্রোমাইজ হয়ে গেলে সেটাকে মিটিগেট কিভাবে করা হবে, সেই মেকানিজম গুলো কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা আছে, পলিসি ইমপ্লিমেন্ট করা আছে। এইখানে আমার হিউজ বড় একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ভিতরে আমি সবাইকে রেস্ট্রিক্ট করে রাখতেছি যে এইদিকে কেউ ঢুকবে না, তাতে আমার হিউজ পরিমাণে অ্যাটাক সার্ফেস আমি যেমন ঠেকা দিতে পারলাম, ঠিক তেমনি যে সার্ভিসগুলো আমার পাবলিক ফেসিং রয়েছে আমার কম্পিউটারে বা আমার ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে, সেগুলোকে আমাকে রাখতে হচ্ছে ডিএমজেড এর ভিতরে, যেখানে আমি জানি যে আক্রমণ হবেই এবং আক্রমণ ঠেকানোর জন্য যত রকমের সিকিউরিটি মেজারমেন্ট আমার নেওয়ার পসিবল, সমস্ত রকম সিকিউরিটি মেজারমেন্ট এই ডিএমজেড এর মধ্যে রাখা হয়। ইনফ্যাক্ট আমাদের আইডিএস বা আইপিএস এই জিনিসগুলো কিন্তু আমার এই ডিএমজেড এর ভিতরে আমি এখানে ইমপ্লিমেন্ট করে রাখি। জিনিসটাকে বুঝতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। কত রকমের ফায়ারওয়াল হয়, ঠিক একইভাবে ফায়ারওয়াল দুই রকমের হয়, হার্ডওয়্যার ফায়ারওয়াল, সফটওয়্যার ফায়ারওয়াল। যারা অ্যাক্টিভলি নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, ডাটা সেন্টার নিয়ে কাজ করছে, তারা আমরা হার্ডওয়্যার ফায়ারওয়াল ব্যবহার করি। আর যারা আমরা বাসা বাড়িতে কাজ করছে কিংবা অতটা ফায়ারওয়াল ক্যাপাবিলিটিস এর প্রয়োজন নাই, হালকার উপর ঝাপসা থাকলে হইলো, তারা হচ্ছে আমরা সফটওয়্যার বেস ফায়ারওয়াল ব্যবহার করছি। ইনফ্যাক্ট আমরা তো প্রতিনিয়ত ব্যবহার করছি, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার হিসেবে যে ফায়ারওয়ালটা আছে সেটা আমরা ব্যবহার করছি। তো বেসিক্যালি হার্ডওয়্যার ফায়ারওয়ালের দাম বেশি পড়ে, কারণ এটা হার্ডওয়্যার ডিভাইস। সফটওয়্যার ফায়ারওয়ালের দাম কম পড়ে, এমনকি ফায়ারওয়ালের দাম নাও পড়তে পারে যদি আমি ফ্রি ভার্সন বা ট্রায়াল ভার্সন ব্যবহার করি। আর এদিকে হার্ডওয়্যার ফায়ারওয়াল টাকা দিয়ে কেনার মেইনলি উদ্দেশ্য হচ্ছে কি আসলে স্ট্যাবিলিটি। হ্যাঁ, কারণ হচ্ছে কি ডেডিকেট কোনো একটা হার্ডওয়্যার ডেভেলপ করা থাকলে ওই কাজ সম্পাদন করার জন্য তাকে স্পেশালি ডিজাইন করা হয়ে থাকে। কিন্তু সফটওয়্যারের বলতে কি হার্ডওয়্যার তো ডিরেক্টলি অপারেটিং সিস্টেম দেওয়া, ওখানে হয়তো আরো কাজ করা হবে, তার সাথে সফটওয়্যার আসলে কতটুকু সিঙ্ক হয়ে কাজ করবে এটা নিয়ে আমাদের ডাউট থাকে। এই জন্য হ্যাভি ওয়ার্কলোডের জন্য বা হ্যাভি নেটওয়ার্ক সিস্টেমকে মনিটরিং করার জন্য বা ফিল্টার করার জন্য ইউজুয়ালি কিন্তু হার্ডওয়্যার বেস সার্ভার ফায়ারওয়াল দেওয়া হয় সফটওয়্যার বেস ফায়ারওয়ালের থেকে। তো এখন আমরা এই একটু ফায়ারওয়ালের একটা ডেমো দেখে ফেলি যে ফায়ারওয়ালের কিভাবে কাজ করতেছে। যারা আমরা মোটামুটি রুল সেট তৈরি করতে জানি তারা তো জানি, আর যারা হয়তো জানি না, আজকে হয়তো একটু হালকার উপর ঝাপসা আমরা আজকে একটু দেখবো। তো এই ফার্স্ট অফ অল যে ইয়াটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমার মেটাসপ্লয়েটেবল 2 নিয়ে আমি বেসিক্যালি কাজ করব। মেটাসপ্লয়েটেবল 2 তে আমি আমার কি স্ক্রিন কি মেটাসপ্লয়েটেবল 2 এর ইয়ে কি দেখা যায়? কি জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে লিখবো যে সুডো সুডো দিয়ে আইপি টেবিলস লিখি, আইপি টেবিলস লেখার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে এমএসএফ অ্যাডমিন দিলে সে আমাকে বলতেছে যে ড্যাশ ড্যাশ হেলথ লেখা উচিত। আমি আবার ড্যাশ ড্যাশ হেলথ লিখে এন্টার দিলাম, সে এখন কিন্তু আমাকে অনেক কিছু আসলে সে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে কি আমার কালিনাক্সও কিন্তু সেম জিনিসটা কিন্তু আমার আছে, কালিনাক্সও কিন্তু আমার সেম জিনিসটা আছে। তো এখানে আমি যে আইপি টেবিলস লিখি, হ্যাঁ আইপি টেবিলস লিখে ড্যাশ ড্যাশ হেলথ দিলে যেটা আসতো এই যে এই জিনিসটা কিন্তু আমার ওখানে সে শো করতেছে। এখন এই আইপি টেবিলস এর বুঝতে গেলে আমাদের খুব বেসিক কিছু বিষয়গুলো নিয়ে আসলে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে কি যে আমাদের এই ফায়ারওয়াল যে ডেভেলপ করা হয়, ফায়ারওয়ালের কোন সাইডটা আসলে আমি
ব্লক করতেছি, কোন সাইডটাকে আমি ব্লক করতেছি না। আবার এই ফায়ারওয়ালটা আমি যখন প্যাকেটকে রিসিভ করব তখন সে প্যাকেটের আসলে কপালে কি থাকবে, এই জিনিসগুলা হচ্ছে আসলে ইয়া করে, কি বলে, ম্যাটার করে। তো আমি ইয়াতে চলে যাচ্ছি, মেটাপ্লয়েটেবল 2 তে চলে যাচ্ছি। মেটাপ্লয়েটেবল 2 তে সবার আগে আমি আগে চেক করে নিব যে আমার ফায়ারওয়ালের ভিতরে যে রুল সেট গুলা সেট করার কথা, সেই রুল গুলা কতগুলো আছে। এইটা দেখার জন্য আমি লিখবো হইতেছে সুডো আইপি টেবিলস দিয়ে ড্যাশ এল ড্যাশ এন এবং ড্যাশ ভি। এইখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার 3 রকমের কিন্তু আমার টেবিল দেওয়া আছে। একটা হইতেছে ইনপুট, আর একটা হচ্ছে ফরওয়ার্ড, এবং আর একটা হইতেছে আউটপুট। তো বেসিক্যালি ইনপুট, ফরওয়ার্ড, আউটপুট জিনিসটা কি, স্পেশালি ইনপুট এবং আউটপুট কি, এই জিনিসটা যদি আমাদের একটু ভালো করে একটু খেয়াল করে বুঝতে হবে। তো ইনপুট বলতে যে জিনিসটা বোঝায়, আমার হোস্ট মেশিনে কই গেল, এটা মনে করেন আমার কালি লিনাক্স, আমি যেন রেড কালার দিয়ে করলাম, এবং ব্লু কালার হইতেছে আমার মেটাপ্লয়েটেবল সার্ভার বা M2 আমি নাম দিচ্ছি। এবং এর মাঝখানে, আচ্ছা আমি এখানে কালি লিনাক্স লাল দিয়ে না লিখে আমি এটাকে কালো দিয়ে দিই, এর কারণ আছে একটা। দিলাম। এখন ফার্স্ট কাজ হচ্ছে কি, যে আমি যদি বলি যে ইনপুট, ইনপুট রুলসটা কি, অর্থাৎ বাহির থেকে যদি কোনো কমিউনিকেশন, এই যে লাল কালার যে দিচ্ছে না, এটা হচ্ছে আমার ফায়ারওয়াল, হ্যাঁ, এবং এটা মেটাপ্লয়েটেবল 2 M2 এর পার্সপেক্টিভে আমার ফায়ারওয়াল। এই ফায়ারওয়ালটা আমি যখন আমার এখানে আসছে, তখন আমি ইনপুটে যে রুলটা দেওয়া আছে সেটাকে, এই ফাইলটাকে ড্রপ করতে হবে নাকি আমি এটাকে একসেপ্ট করব, এই জিনিসটা হচ্ছে আমার এখানকার ফায়ারওয়ালের ইনপুট হিসাবে, ইনপুট রুল হিসাবে আসবে। অর্থাৎ বাইরে থেকে যে কোনো কানেকশন বা কমিউনিকেশন আমার এখানে আসছে কিনা, এই জিনিসটার সাথে আমি কিভাবে বিহেভিয়ার করব, এটা ডিফাইন করবে হচ্ছে আমার ইনপুট রুল। আমি যদি বলি যে না, যে আমি এটাকে একসেপ্ট করব না, তাহলে এরকম একটা রুল বসবে। আমি যদি বলি যে না, আমি এটাকে একসেপ্ট করবো, তাহলে আর এক রকম রুল বসবে। বাট এটা থাকবে হচ্ছে আমার ইনপুটে। আর এর পরে হচ্ছে কি, যে আমার আউটপুট টেবিল। আউটপুট টেবিলটা হচ্ছে আমার এই লোকাল মেশিন থেকে আমি আমার ফায়ারওয়ালকে ক্রস করে আমি ওই পাশে চলে যাব কিনা, এই জিনিসটা যে রুল আসলে ডিফাইন করা হবে, সেই রুল অনুসারে সে এটাকে রিয়াক্ট করবে। অর্থাৎ এমনও হইতে পারে যে আমার মেশিন থেকে কোনো একটা কমিউনিকেশন হয়তো জেনারেট হয়েছে, কিন্তু আমি আমার ফায়ারওয়ালে সেটাকে ব্লক করে দিয়েছে বলে আমি, এটাই আমার এখানে ড্রপ হয়ে গেল, এবং কাইন্ডনেস আসলে সে কোনো কিছু রিসিভ করতে পারলো না। এই জিনিসটা, কনসেপ্টটা যদি আমি একটু খেয়াল করে বুঝতে চাই, তাহলে বোঝার জন্য আমাকে আসলে একটা রুল সেট এখানে ইমপ্লিমেন্টেশন করে দেখতে হবে। তো রুল সেট ইমপ্লিমেন্টেশন করার জন্য তো আমি তো একটা কমান্ড দিয়েছিলামই এটা রুল দেখার জন্য। আর একটা গুড ওয়ে হচ্ছে কি, ড্যাশ বড় হাতের এল দিয়ে ড্যাশ ড্যাশ লাইন নাম্বার যদি দিয়ে দিই, এবং আলটিমেটলি আমার এই জিনিসটাই সবচেয়ে বেশি লাগবে, লাইন নাম্বার, এন্টার। তো এইখানে আমার কত নাম্বার রুলস, সে রুলস সহ সে আমাকে দেখাবে। তো সর্বপ্রথম আমি যদি এই রুলসটাকে আমি যদি এরকম করি যে আমার যে কাইন্ডনেস যে মেশিনটা আছে, সে কাইন্ডনেস মেশিন থেকে আসলে সে আমাকে আটকে দিবে, আমার কাছ থেকে সে কোনো রকম কমিউনিকেশন সে করতে দিবে না। তাহলে আমি যদি এটা দেখতে চাই, তাহলে আমাকে কাইন্ডনেস এর আমি আইপি যেটা, সেই আইপিটাকে মনে করেন যে ব্লক করে দিব। আমার আইপি হচ্ছে এখানে 130। তাহলে আমি এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে কি, সুডো আইপি টেবিলস দিয়ে ড্যাশ আমি আই দিব। আই মানে হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মানে হচ্ছে যে আমি ওই আমার রুল সেটের ভিতরে নতুন একটা ফাইলকে আমি আসলে সরি, নতুন একটা রুল সেটকে আমি আসলে বসাচ্ছি। তো এই রুলসটাকে বসানোর জন্য হচ্ছে কি, আমি দেব হচ্ছে ইনসার্ট, অ্যাড করছি। অ্যাড করার পরে কোন টেবিলে অ্যাড করব সে টেবিলের নামটা দেবো, সেটা হচ্ছে আমার ইনপুট। অর্থাৎ বাহির থেকে যদি কোনো কমিউনিকেশন আমার ভিতরে ঢোকে, তাহলে ওই কমিউনিকেশনের সাথে আমি কি বিহেভ করব, সেটার রুল সেট হইতেছে বোঝানোর জন্য এই যে টেবিলটা দেখতে পাচ্ছি, ইনপুট টেবিল। এই ইনপুট টেবিলটা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করতেছে ইনপুট দিয়ে। আর এইখানে আমি বসাবো রুল সেটটা আসলে কি। রুলটা হচ্ছে কি, যে সোর্স যদি কই গেল, সোর্স যদি আমি, সোর্স, সোর্স ড্যাশ এস, সোর্স যদি আমি দেখি যে 192.168.106.100 কই গেল, 130 মনে হয়, হ্যাঁ 130
এবং এইটা এই সোর্স থেকে যদি কোনো প্যাকেট আসে তাহলে সেটাকে হচ্ছে আমি ড্রপ দিয়ে দিব, এন্টার। এখন ড্রপ দেওয়ার পরে সুডো সুডো দিয়ে আইপি টেবিলস, আমি আবার দিলাম আইপি টেবিলস ড্যাশ লাইন নাম্বার ড্যাশ ড্যাশ লাইন ড্যাশ নাম্বারস। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি আগের বার কিন্তু আমার এখানে কোনো ইনপুটে কিন্তু রুলস ছিল না, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমার ইনপুটে রুলস আছে কি, যে যে প্রোটোকলই হোক না কেন সে প্রোটোকল থেকে যদি আমার এরকম আইপি আসে যে এই তার সোর্স প্যাকেটে যদি এই এই আইপিটা থাকে তাহলে সেটাকে ড্রপ করে দিবে। তো আমি এই জিনিসটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি ওয়্যারশার্কের হেল্প নিচ্ছি। ওয়্যারশার্কের হেল্প নিয়ে আইপি অ্যাড্রেস ফিল্টার অ্যাড করে দিলাম, ফিল্টার এন্টার দিয়ে ফিল্টার অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পরে এখন আমি ইটিএস 0 যদি দেই তাহলে এখন আমি আমার কালি লিনাক্সে গিয়ে আমি পিং দিব। পিং হইতেছে 106.129 পিং দিলাম, সে কিন্তু আমাকে কোনো আউটপুট দেখাচ্ছে না। আমি যদি আমার ওয়্যারশার্ক দেখি, ওয়্যারশার্কে কিন্তু সে কন্টিনিউয়াস দেখতে পাচ্ছে একটা করে পিং তো আসছে, কিন্তু তার পিং এর কিন্তু কোনো রিপ্লাই আসছে না। হ্যাঁ, পিং রেসপন্স আসে না, খালি রিকোয়েস্ট যাচ্ছে, এবং সবগুলোর কিন্তু আমার সোর্স কি 130 এবং ডেস্টিনেশন 129, কোনো রিপ্লাই নাই। আমি যদি এখন ওই আমার মেটাসপ্লয়েটেবল 2 তে গিয়ে আমি যদি ওই ইয়াটাকে কি বলে ওই রুলটাকে যদি আমি ডিলিট করতে চাই, ডিলিট করে আমি যদি দেখি যে কি হয়, আমি দেখতে পাবো যে সেখানে এখন কিন্তু রিকোয়েস্ট নিচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে মনে করেন যে আমি রিমুভ করে দিলাম, তাহলে হচ্ছে কি যে সুডো আইপি টেবিলস ড্যাশ ডিলিট, ডিলিট দিয়ে ইনপুট টেবিল থেকে কত নাম্বার রুল, নাম্বার হচ্ছে এখানে যে এক দেওয়া, যে কারণে হচ্ছে আমি লাইন নাম্বার দিছি, এই এক দেওয়া, এই এক নাম্বার হচ্ছে আমি এখানে এন্টার দিব। এখন গিয়ে যদি আমি আবার আইপি টেবিলস লাইন নাম্বার দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে এটা নাই। এবং সেই সাথে এখন আমি যদি পিং দেই, আমার মনে পিং চালু আছে মনে হয়, হ্যাঁ এই যে এখন দেখতে পাচ্ছি আমার কিন্তু পিং চলছে। দেখেন কতগুলো সিকোয়েন্স নাম্বার থেকে শুরু হয়েছে, 65 নাম্বার থেকে শুরু হয়েছে, তার মানে কি আগে 61টা পিং এর প্যাকেট কিন্তু আমার অলরেডি পার হয়ে গেছে। এখন আমি যদি ওয়্যারশার্কটাকে যদি আমি যদি রিস্টার্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে একটা করে রিকোয়েস্ট যাচ্ছে, তার রিপ্লাই আসতেছে, রিকোয়েস্ট যাচ্ছে, রিপ্লাই আসতেছে। তাহলে কি হলো যে আমার এই ইয়াটা কি বলে, আমার যে আইপি টেবিলস এর ভিতরে আমি যে সেট করে রাখছিলাম যে সে ইয়া করবে, সে এই সোর্স ওয়ালা যদি কোনো সে আইপি পায় সে তাহলে সেটাকে কিন্তু ব্লক করে দিবে। আমি কিন্তু এই জিনিসটা এখানে দেখতে পাইলাম। আচ্ছা, এখন সেই সাথে কিন্তু আমি ডিলিট কেমনে করতে হবে সেটাও আমি দেখে ফেলছি। এখন আমি দেখি যে আরেকটু রুলস যদি আমি এখানে অ্যাডিশন করি তাহলে সেই রুলসটাকেও আমি এখানে একটু দেখে নিব। তাহলে রুলসটাকে অ্যাডিশন করি কি, তো রুলসটা অ্যাডিশন হচ্ছে কি যে আমি যদি এই সেম রুলটা আবার দেই, সেম রুলটা আমি এন্টার করলাম, দেওয়ার পরে আমি যদি এরকম রুলস দেই যে আচ্ছা আমার হোস্ট মেশিন থেকে খুব সম্ভবত কমিউনিকেট হওয়ার কথা পিং 192.168.106.129, আচ্ছা আইপি কনফিগ এটা হইতেছে আমার নেট হচ্ছে 106 172 ইথারনেট 168 এটা। আচ্ছা, এখন আমি যদি আমার মেটাসপ্লয়েটেবল 2 তেও যদি আমি রুল সেটটা দিয়ে দিই যে এইটাকে ড্রপ করে দিবে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে, যদিও বাই ডিফল্ট সবই অ্যাকসেপ্ট দেওয়া আছে এখানে, আইপি টেবিলস ড্যাশ আই দিয়ে আমি ইনপুট ফাইলের ভিতরে সোর্স দিচ্ছি
172.31.7.68 দিয়ে যে হচ্ছে ফর অ্যাকশন, এবং এটা অ্যাকশনটা হইতেছে আমার হচ্ছে একসেপ্ট, অ্যাকশনটা হচ্ছে আমার একসেপ্ট আইপি। ও আচ্ছা সরি, তাহলে কিন্তু আমি এখন যদি লাইন নাম্বারস দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমার একটা একসেপ্ট হচ্ছে, একটা ড্রপ হচ্ছে। তো তাহলে আমি যখন এখান থেকে যদি আমি আবার এটাকে পিং দেই, ওই সরি পিং হয়নি, পিং দেই, আমি কিন্তু এখান থেকে পিং পাচ্ছি, রিপ্লাই পাচ্ছি, এবং সেই সাথে যদি আমি কালি লিনাক্স থেকে যদি আমি এখানে পিং দেই তাহলে কিন্তু আমি তার কিন্তু এগেইনস্টে কোনো রিপ্লাই পেলাম না। এখন আমি এটাকে ক্লোজ করে দিয়ে আমি একটা কাজ করি, আমি ঠিক আরেকটা এখানে রুলস এখানে ইনসার্ট করি, সেটা হচ্ছে কি যে এই যে এখানে যে ড্রপ দিয়েছিলাম আমার কাইনাক্সের জন্য, আমি এটাকে একসেপ্ট দিয়ে দিই, একসেপ্ট। তাহলে আমি লাইন নাম্বার দেখতে পাচ্ছি যে আমার 1 নাম্বার রুলস হচ্ছে এইখান থেকে আইপি রিকোয়েস্ট আসলে সে একসেপ্ট করবে, এবং পরের রুলস হচ্ছে কি আমার এইখান থেকেও সে প্যাকেট আসলে সেটাকে একসেপ্ট করবে, এবং 3 নাম্বার রুলস হচ্ছে আমার কাইলিনাক্স থেকে আবার যদি কোনো প্যাকেট আসে তাহলে ড্রপ করবে। দেখেন এটার ভিতরে একটা কন্ট্রাডিক্টরি কিন্তু একটা সিচুয়েশন আসছে, এটা কি কেউ খেয়াল করছেন? যে আমার কাইলিনাক্স থেকে যদি আইপি আসে তাহলে সেটাকে একসেপ্ট করবে, আবার 3 নাম্বার রুলস থেকে বলতেছে যে আমার কাইলিনাক্স থেকে যে আমার আইপি থেকে যদি কোনো প্যাকেট আসে তাহলে সেটাকে সে ড্রপ করে দিবে। তাহলে এই যে একই জিনিস কিন্তু দুই রকম হয়ে গেল কমান্ড, তাহলে আমি কি এখন কোনটার ভিতরে একসেপ্ট করবো আমাকে বলেন? আমার তো মনে হয়েছে সে কিছু প্রথমে অ্যাকসেপ্ট করবে, প্রথমে অ্যাকসেপ্ট করে ড্রপ। প্রথমে একসেপ্ট করতে ড্রপ করে দিবে একই প্যাকেট। প্রায়োরিটি উপরে যেটা থাকে সেটা ফার্স্ট প্রায়োরিটি পাই। প্রায়োরিটি যেটা উপর থাকে সেটা ফার্স্ট প্রায়োরিটি পাই, দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে বিষয়টা এরকম হলো যে আপনি একটা লোককে প্রথমে ঢুকতে দিবেন তারপর তাকে ঢুকতে দিবেন না, তাহলে সে যদি আগেই যে সে যে ঢুকে পড়ে, হ্যাঁ, তাহলে তাকে আবার না ঢুকতে দেওয়ার কি হলো বিষয়টা? রহমতুল্লাহ ভাইকে তো ঢুকতে দিয়ে বের করে দিবে। তাহলে আমি পিং দেই, পিং দিয়ে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু পিং দিয়ে সেটা কিন্তু একসেপ্ট হয়েছে আমার ইয়াটা, কি বলে রিকোয়েস্টটা। ঠিক আছে, তো এটা কি হলো, এটা হট এই রিজনে হলো যে আমি আমার যে প্রথমে যে রুলটা প্রায়োরিটি থাকবে সবার প্রথমে 1 নাম্বার রুল সে আগে ম্যাচ করে দেখবে যে সবকিছু ওকে কিনা, তারপর সে অনুসারে কাজ করবে। যদি সেটা ম্যাচ না করে তাহলে সে 2 নাম্বার রুলকে সে ম্যাচ করে দেখবে ওকে কিনা, তারপর সে 3 নাম্বার রুলকে সে ম্যাচ করে দেখবে ওকে কিনা, তারপরে সেইভাবে সে 1 বাই 1 আগাবে, এবং সবার শেষ পর্যন্ত সে যদি কোনো কিছু না পায় তাহলে তার একদম ডিফল্ট চলে যাবে। ইউজুয়ালি ডিফল্টটাকেও কিন্তু আমরা অনেক সময় যদি পারমিটিভ বেস দিয়ে রাখি তাহলে হচ্ছে অ্যালাউ অল বা অ্যালাউ এনি দিয়ে দিই, আর যদি সবগুলোকে যদি আমি ব্লক করে রাখতে চাই, সিলেক্টিভ কিছু পারমিশন দিতে চাই, তাহলে আমরাকে বাই ডিফল্ট সবগুলোকে ডিনাই ডিনাই বা ড্রপ ড্রপ দিয়ে রাখি আর কি। তো এখন এইখানে আমি তো মাল্টিপল রুল সেট দিলাম, যদি আমি এখন ডিলিট করতে চাই, মনে করেন 2 নাম্বার রুলটাকে যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে, অথবা 3 নাম্বার রুলটাকে যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে আমি কি করব? 3 নাম্বার রুলটাকে আমি ডিলিট করে দিব। একটা জিনিস খেয়াল করে দেখি, আমি যতবার কিন্তু ইনসার্ট দিতে সেগুলো কিন্তু আমার একটার উপরে আরেকটা কিন্তু যুক্ত হয়েছে। দেখেন আগে ছিল হচ্ছে আমার কালিনাক্সের আইপিতে কিন্তু ড্রপ ছিল, যেটা কিনা 2 নাম্বার আমার রুল নাম্বার 2, আর 1 নাম্বার রুল ছিল হচ্ছে কি যে আমার হোস্ট মেশিন যে উইন্ডোজ মেশিন সেই প্যাকেট গুলাকে একসেপ্ট করা। এখন আমি যখন পরে আবার কাইলিনাক্সের আইপি দিয়ে বলছি যে এটাকে তুমি একসেপ্ট দিয়ে দাও, তখন কিন্তু এটা কিন্তু আমার উইন্ডোজ মেশিনের যে আইপিটা আছে তার উপরে কিন্তু চলে গেছে এটা একসেপ্ট। অর্থাৎ আমি যদি এখন আরেকটা যদি রুল এখানে অ্যাড করি তাহলে কিন্তু ফায়ারওয়ালের ভিতরে আমার উপরে কিন্তু চলে আসবে, অর্থাৎ সবচেয়ে লাস্টে যেটা আমি অ্যাড করব সেটাই কিন্তু আমার হাইয়েস্ট প্রায়োরিটি হবে, অর্থাৎ 1 নাম্বার রুল হবে, এবং বাকিগুলা কিন্তু একটা করে কিন্তু নিচের দিকে শিফট হবে। তো তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে একটা রুলকে দিব যে রুলটা আসলে উপরে না যুক্ত হয়ে আমার রুলটা নিচে চলে আসবে, সবচেয়ে লেস প্রায়োরিটি হবে? এটা করতে হলে আমাকে ইনসার্ট করা যাবে না, এটা করতে হলে আমাকে অ্যাপেন্ড করতে হবে। তো অ্যাপেন্ড করার তাহলে সিস্টেমটা কি? অ্যাপেন্ড করার সিস্টেমটা হচ্ছে যে আমি যে একটু আগে দিলাম একসেপ্ট করলাম, এটাকে মনে করেন যে আমি ড্রপ করে দিব। এটাকে হচ্ছে ড্রপ, এটা উইন্ডোজ মেশিনের জন্য আমি এটাকে ড্রপ করে দিচ্ছি। তো ড্রপ যে করবো এখানে এখন ইনসার্ট দিলে তো আমি এই যে আই দিচ্ছি যে ইনসার্ট, এটা দিলে কিন্তু সবার উপরে চলে আসবে। আমি এখন এটাকে দিব হচ্ছে ড্যাশ এ, দিলে তাহলে কি আসলো? এটা হচ্ছে আমার সবার নিচে চলে আসলো।
এই যে দেখতে পাচ্ছি লাস্টে যেটা দিলাম এটা কিন্তু সবার নিচে আসছে, তাহলে কিন্তু আমার এটা উপর চলে আসার কথা ছিল। আমি এই রুল সেটটা ইনক্লুড করার আগে কিন্তু কাইনাক্সের আইপি রুল সেটটা ইনক্লুড করছিলাম। তো এখন যদি আমি এটাকে কি বলে ইনসার্ট করতাম তাহলে কিন্তু এটা আমার উপরে চলে আসতো, কিন্তু এ দিয়াতে এটা অ্যাপেন্ড করছে, এটা নিচে চলে আসছে। এখন আমি যদি পার্টিকুলার যদি কোনো একটা লাইনকে যদি আমি ডিলিট করতে চাই, হ্যাঁ, তাহলে মনে করেন যে আমি 3 নাম্বার লাইনকে আমি ডিলিট করে দিব। তাহলে 3 নাম্বার লাইনকে ডিলিট করতে হলে অলরেডি আপনার ডিলিট কমান্ডটা দেখছেন, সেটা হচ্ছে কি যে আমি ড্যাশ দিয়ে দিচ্ছি, ইনপুট দিচ্ছি, এবং কত নাম্বার আমার ইয়াটা ওই নাম্বার রুল, সেটা মনে করেন আমি 3 নাম্বার রুল দিব, এজন্য আমি লিখবো হচ্ছে 3, এন্টার দিলাম। এখন যদি আমি লাইন নাম্বার গিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এই কাইনাক্সের জন্য যে ড্রপের যে রুলটা ছিল সেই রুলটা কিন্তু আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। আবার এবং নিচে যে 4 নাম্বার যে রুলটা ছিল সেটা এখন উপরে শিফট হয়ে এসে সে এখন কারেন্টলি সে এখন 3 নাম্বার রুল হিসেবে সে এখানে শো করতেছে। তো এইটা হচ্ছে কি যে এইটা হলো আমার কি বলে ইনসার্ট করা, ডিলিট করা, বা কোনো একটা রুলকে সে অ্যাপেন্ড করা। তো এখন আমি যদি জিনিসটাকে যদি আরেকটু অ্যাডভান্সে নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে কি আমি যদি কোনো কিছু এটাকে যদি অ্যাডভান্সে নিয়ে যেতে চাই, যেমন হচ্ছে কি যে আমি তো এতক্ষণ নেটওয়ার্ক লেভেলে দেখছিলাম যে আইপি গুলাকে কিভাবে আসলে ইয়া করতে হয়, কি বলে ব্লক করতে হয়, হ্যাঁ, কিংবা একসেপ্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এটা তো নেটওয়ার্ক লেয়ারে ছিল, আমি যদি এখন ট্রান্সপোর্ট লেয়ারে কাজটা করি সেক্ষেত্রে আমার হয়তো বা ইয়া করতে হবে, কি বলে পোর্ট নাম্বার এখানে অ্যাসাইন করতে হবে, যে আমি কোনো স্পেসিফিক একটা পোর্টে আসলে আমি রিকোয়েস্ট আসলে সেটাকে ড্রপ করে দিব, বাট অন্যান্য পোর্টে যদি কোনো একটা রিকোয়েস্ট আসে সেগুলোকে আমি একসেপ্ট করব। তাহলে একটা জিনিস আমরা এখানে একটু অবজার্ভ করি, সেটা হচ্ছে কি যে এক্ষেত্রে পিং দেওয়া যাবে না, কারণ আইসিএমপি কাজ করে আসলে নেটওয়ার্ক লেয়ারে, আমাকে আসলে ট্রান্সপোর্ট লেয়ারের কিছু জিনিসপাতি ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে এন ম্যাপের আমরা একটা হেল্প নিতে পারি। তো এন ম্যাপ দিয়ে যখন আমি সিম্পল ড্যাশ পি দিয়ে মনে করেন যে 20 থেকে যদি আমি 100 পর্যন্ত পোর্টে যদি আমি স্ক্যান করি, বাদ দেন, আমি যদি মনে করেন যে 50 থেকে যে আমি 100 পর্যন্ত আমি স্ক্যান করি, 192.168 লাইক 106, 129, তাহলে আমি হচ্ছে এটা ব্যবহার করলাম, এবং সেখানে আমার এই 2টা পোর্ট ওপেন আছে, সে হইতেছে আমাকে এই জিনিসটা সে করতেছে। তো এখন এই জিনিসটা আমাকে শো করতেছে। এখন আমি যদি এই পোর্টটাকে যদি আমি বন্ধ করে দিই যে না আমার এই পোর্টে আসলে কেউ কমিউনিকেট করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে রুলটা লিখবো, আমি লিখবো হচ্ছে সুডো সুডো, আচ্ছা আমি আপ অ্যারো দিয়ে আমি অন্য একটা ইয়া নিয়ে আসি। আচ্ছা, নেওয়ার পরে আমার এইখানে ইনপুট দিব। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই আমার যে ইনপুট যে টেবিলটা আছে, এই ইনপুট টেবিলে যা আছে এই সবগুলাকে হচ্ছে আমি ইয়া করে দিই, রিমুভ করে দিই, আমার মনে হয় তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। এবং সেই সাথে সাথে আমি আসলে আরেকটা কমান্ড দেখে ফেলবো, সেটা হচ্ছে কি যে আমি যদি কোনো একটা রুলের লিস্টকে যদি আমি রুল টেবিলের যত রুলস আছে সবগুলোকে যদি আমি যদি রিমুভ করে ফেলতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে ড্যাশ এফ, এবং দেওয়ার পরে কোন টেবিল থাকবে সেই টেবিলটা হইতেছে আমার ইনপুট, এন্টার দিলাম। এখন হচ্ছে কি আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমার পুরোটাকে রিমুভ হয়ে গেছে। এখন আমি নতুন একটা রুল দিচ্ছি, সেটা সেখানে আমি মনে করি যে 80 পোর্টটাকে আমি আসলে ব্লক করে রাখবো, বাদ বাকি সমস্ত পোর্ট আমি খোলা থাকবে। তাহলে সেইটাকে যদি আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি দিব হচ্ছে ইনপুট, ইনপুটে গিয়ে কাইলিনাক্সের আইপিও থাকবে, ইনসার্ট দিব, কাইলিনাক্সের জন্য এটা আসলে ব্লক থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে সেক্ষেত্রে হচ্ছে আমি দিব হচ্ছে ড্রপ দিব। ওহো, আমি আবার ভুল করে ফেলছি, ঠিক আছে সমস্যা নাই, 1 মিনিট হোল্ড করি।
আচ্ছা, এখন আমি এখানে লিখবো হচ্ছে আমার ডেস্টিনেশন। আমার তো কাইনেক্সের জন্য তো আমি আইপিটা দিয়েছি, আমি ডেস্টিনেশন পোর্টটা আমি দিব হচ্ছে কই গেল, ডি পি ও আর, ডেস্টিনেশন পোর্ট 80। ও আর একটা জিনিস আমরা আসলে মানে আমি প্রায় ভুল করি, সেটা হচ্ছে কোন প্রোটোকলের জন্য সে প্রোটোকলের আমার তাকে ডিফাইন করতে হবে। ড্যাশ পি টিসিপি, এন্টার। তাহলে আমি লাইন নাম্বার গিয়ে দেখতে পাচ্ছি যে আমার টিসিপি প্রোটোকলটাকে আমি এই যে 80 জন্য ডাব্লিউ ছিল, এই ডাব্লিউ পোর্ট থেকে সে হইতেছে ব্লক করে দিছে। আচ্ছা, এবার নিচে তো ড্রপ অল দিয়ে রাখছি, যাতে আমার অন্যগুলো পোর্টকে যদি আমি স্ক্যান করতে চাই তাহলে সেটা আমার জন্য ডিলিট, আমি ডিলিট ইয়ারে দিব। ইনপুট হইতেছে 2, এখন হইতেছে আইপি টেবিলে হচ্ছে আমার এই জিনিসটা, আমার এই রুল সেটা তৈরি হইলো। এখন গিয়ে যদি আমি কার্ডিনাক্সে যদি আমি চাই যে আমি এটাকে যদি স্ক্যান করি, তাহলে দেখি সে আমাকে কোনটা দেখায়। আচ্ছা, 80 পোর্টকে সে ফিল্টার দেখাচ্ছে, অর্থাৎ সামহাউ রিজনে সে আসলে এখানে অ্যাক্সেস করতে পারতেছে না। খুব ভালো কথা। তো আমি যদি আরো ভালোভাবে যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ওই আইপিটাতে 80 পোর্টে চলে ওয়েব সার্ভিস, তাই না? তাহলে এই 80 পোর্টের আমি যদি সিম্পল যদি একটা ওয়েব রিকোয়েস্ট পাঠাই আমার ব্রাউজার দিয়ে, তাহলে তো আমার মেটাসপ্লয়েটেবল 2 এর হোম পেজ যেটা আছে সেটা দেখতে পাওয়া উচিত। বাট আমি যখন এন্টার দিলাম তখন আমি দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এটার হোম পেজটাকে দেখতে পাচ্ছি না, আমার এখানে কিন্তু কি বলে বারবার এখানে ঘুরছে। আমি যদি ওই পাশে গিয়ে যদি আমি যদি আবার একটু পিং করি, আমি যদি একটু পিং করে দেখতে চাই, পিএনজি পিং 192.168.106 এবং .129 এন্টার দেই, ও কিন্তু ঠিকই পিং নিচ্ছে, অর্থাৎ আমার নেটওয়ার্ক লেভেলে কিন্তু সে আসলে অ্যাক্সেস করা আছে, কিন্তু আমার যে ট্রান্সপোর্ট লেয়ার যেটা আছে সেই ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু আসলে সে আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। আমাকে কিন্তু ফিল্টার তো করছেই, এবং সেই সাথে আমি নর্মালি যদি ইয়া করতে যাই, কি বলে, আমি যদি নর্মালি যদি এটাকে এখানে ব্রাউজ করতে যাই, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি আসলে এটাকে ব্রাউজ করতে পারছি না। তো তাহলে কি বলে, আচ্ছা একটু wait। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি বলে, আমি যদি এই রুলসটাকে যদি আমি আসলে রিমুভ করে দেই, তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটাতে আমি অ্যাক্সেস পেয়ে যাব। তো আমি এটাকে ইনপুট রুল 1 দিলাম, দিয়ে আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে ফেললাম। আর একটা রুলস দিচ্ছি, আমার এখানে কোনো রুলসই নাই, এবং আমি এখানে আরেকবার যদি ওকে রিকোয়েস্ট পাঠাই, তাহলে সে কিন্তু আমার এখানে এখন শো করে দেখিয়ে দিচ্ছে যে সে এখানে কি বলে আমার ওয়েব পেজটা আছে। আমি দেখি আমার হোস্ট মেশিন দিয়ে এখানে আসলে অ্যাক্সেস পাওয়া যায় কিনা। 192.168.29 যদি দেই, তাহলে আমার মেটাসপ্লয়েটেবল 2 এর কিন্তু আমি অ্যাক্সেস পাচ্ছি। এখন ঠিক সেম রুলটা যদি আমি আবার এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে কি ছিল যে কালিনাক্সের জন্য কিন্তু আমার 80 পোর্টটা কিন্তু বন্ধ, কিন্তু আমার কি বলে অন্যান্য মেশিনের জন্য কিন্তু 80 পোর্টটা বন্ধ না। সেক্ষেত্রে যদি আমি এটাকে আবার রিকোয়েস্ট পাঠাই, অথবা যদি বুঝতে প্রবলেম হয়, আমি এটা ট্যাবটা কেটে দেই, কেটে দিয়ে নতুন ট্যাব খুলে যদি আমি এখানে রিকোয়েস্ট পাঠাই, দেখতে পাচ্ছি সে কিন্তু এখানে ঘুরছে। কিন্তু আমি যদি আমার হোস্ট মেশিনে যদি আমি এই কাজটা আবার করি, লাইক আমি কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম, আমি আবার ট্যাব দিচ্ছি, এন্টার দিলাম, আমার কিন্তু আমার উইন্ডোজ মেশিনের জন্য কিন্তু জিনিসটা একদম ওকে আছে, ক্লিয়ার আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে কি পার্টিকুলার কোনো একটা কম্পিউটারকেও হয়তো বা আমরা ব্লক করে রাখতে পারি কোনো একটা পার্টিকুলার সার্ভিসে অ্যাক্সেস থাকার জন্য, এবং এটা আমরা ইনপুটের অংশগুলো থেকে আমরা এটাকে আসলে ব্লক করে দিচ্ছি। তো এই হচ্ছে একটা ইয়া। আর আরেকটা ওয়ে থেকেও কিন্তু আসলে ব্লক করা সম্ভব, সেটা হচ্ছে কি আমি আউটপুট থেকেও ব্লক করতে পারি, এটা আমরা সবার লাস্টে দেখবো। বেসিক্যালি যেভাবে আমি রুলস গুলাকে লিখছি সেভাবেই আসলে লিখতে হবে। তার আগ দিয়ে
এই বা ফায়ারওয়ালের ক্যাপাবিলিটির ভিতরে নতুন নতুন কনসেপ্ট বলা আসলে ভুল হবে, কনসেপ্টটা মোটামুটি অনেকদিন ধরে চলতেছে। বাট ফায়ারওয়ালকে আসলে সবসময় ধরা হয়তো কি যে এটা নেটওয়ার্ক লেভেলেই আসলে এটার অস্তিত্ব বেশি, এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা ট্রান্সপোর্ট লেয়ারে এটা শিফট হয়েছে। আর বর্তমানে এখন ফায়ারওয়াল গুলা কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার অর্থাৎ লেয়ার 7-এও কিন্তু সাপোর্ট দিচ্ছে। এগুলোর নাম কিন্তু আপনার লেয়ার 7, সরি হ্যাঁ লেয়ার 7 ফায়ারওয়ালও কিন্তু বলা চলে। এবং বর্তমান যুগে যারা ক্লাউড সার্ভিস ব্যবহার করতেছে সবাই এই লেয়ার 7 ফায়ারওয়াল গুলাকেই ব্যবহার করতেছে। এবং এই আইপি টেবিল যেটা, এরও কিন্তু নিজস্ব লেয়ার 7 ফায়ারওয়াল ক্যাপাবিলিটিস আছে। অর্থাৎ ওয়েব সার্ভিসে আসলে কোথায় অ্যাক্সেস করা যাবে এবং কোথায় অ্যাক্সেস করা যাবে না এই জিনিসটাকেও কিন্তু আসলে ফিল্টার করা সম্ভব। তো কিভাবে আমি এটাকে ফিল্টার করব? ফর এক্সাম্পল, আমরা দেখতে পাচ্ছিলাম যে আমার কাল লিনাক্স আসলে ইয়াতে ঢুকতে পারছে না, কি বলে মেটাপ্লয়েটেবল 2 তে অ্যাক্সেস নিতে পারছে না, কিন্তু আমার হোস্ট মেশিন যেটা আছে সে কিন্তু এটাকে অ্যাক্সেস নিতে পারছে। তো এবার আমরা দেখবো যে কাল লিনাক্সও আসলে অ্যাক্সেস নিতে পারছে, হোস্ট মেশিন অ্যাক্সেস নিতে পারবে, কিন্তু পার্টিকুলার কোনো একটা ওয়েব পেজ সে আসলে কাল লিনাক্স ভিজিট করতে পারবে না, যেটা কিনা উইন্ডোজ আসলে ভিজিট করতে পারবে। তো সেটা আমরা দেখি, অর্থাৎ ওই 80 পোর্টে যেমন হচ্ছে ওই ইয়া বন্ধ করে রাখছিলাম, কাল লিনাক্সের জন্য বন্ধ করে রাখছিলাম, এই জিনিসটা কিন্তু এখন কাল লিনাক্সের জন্য খুলে দিব, আমরা 80 পোর্ট খুলে দিব, কিন্তু সে পার্টিকুলার কোনো একটা ওয়েব পেজ সে আসলে ভিজিট করতে পারছে না। এটা হচ্ছে আমাদের লেয়ার 7 ফায়ারওয়ালের ক্যাপাবিলিটিস। তো সেটার জন্য হচ্ছে আমি আগের মতো বরাবরের মতো আমি এটাকে আবার যত রুলস আছে সব রুলস গুলোকে ডিলিট করে দিব। এবং ডিলিট করার সিস্টেম হচ্ছে কি ড্যাশ ডি তো না, ড্যাশ হচ্ছে এফ, সরি এফ না, হ্যাঁ ড্যাশ এফ দিয়ে হচ্ছে আমি লিখবো হচ্ছে ইনপুট দিলাম, তাহলে সমস্ত রুলস সেট সে ফ্লাশ করে দিল, এখন আর কোনো রুলস নাই। তাহলে এখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমার ওই কোনো পার্টিকুলার যদি কোনো একটা টেক্সট থাকে আমার ইয়াতে, টেক্সট সরি, আমার যদি কোনো ইউআরএল যদি কোনো এরকম কোনো পার্টিকুলার কিছু লেখা থাকে, তাহলে সেটাকে সে আসলে অ্যাক্সেস করতে দিবে না। তাহলে আমি সেটার জন্য পাবো হচ্ছে কি সুডো আইপি টেবিলস দিয়ে ড্যাশ আই দিয়ে হচ্ছে আবার ইনসার্ট দিয়ে ইনপুট টেবিলে এসে ইনসার্ট করবে। অবশ্যই আমাকে প্রোটোকলটাকে বলতে হবে টিসিপি প্রোটোকল, এবং যে স্ট্রিং এর সাথে সে ম্যাচ, যেটা যে বিষয়ে সে ম্যাচ করবে সেটা হইতেছে স্ট্রিং, এবং এটার সাথে সেই স্ট্রিং এ কি ম্যাচ করবে সেটা যদি আমি একটু দেখি, সেই স্ট্রিংটা আমি লিখে দিচ্ছি। ফর এক্সাম্পল ডিভিডব্লিউ যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আমরা এখানে অ্যাক্সেস করার চেষ্টা করব, এবং এটা কোন অ্যালগোরিদম ফলো করবে আমার এই স্ট্রিংটাকে ম্যাচ করার জন্য, সেটা হচ্ছে কেএমপি। এবং লাস্ট হচ্ছে কি আমার ডেস্টিনেশন পোর্টটা এটা কোথায় থাকবে, সেটা ডি পোর্ট দিচ্ছি আমি 80, এবং সোর্স হইতেছে আমার 192.168.106, এবং লাস্ট হচ্ছে আমার কাল লিনাক্সের আইপি অর্থাৎ 130, এবং অবশ্যই সেটাকে কি করে দিবে, সেটাকে সে ড্রপ করে দিবে। আমি এখন এটাকে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে আমি এখন লাইন নাম্বার দেখতেছি, দিয়ে দেখছি যে আমার এখানে সে একটা স্ট্রিং ম্যাচ করার একটা কমান্ড সে আসলে দেখছে। এখন আমি এটা কাইনলাক্সের জন্য এটা ড্রপ করা আছে, বাকিগুলোর জন্য সেটাকে বাই ডিফল্ট অ্যালাউ করা। তো তাহলে আমি এখন একটু চেক করে দেখি এই জিনিসটা কতটুকু আসলে ম্যাচ করতেছে। আমি এখন এখানে ইয়াতে আসি, কি বলে আমি কাইনলাক্সে কিন্তু ওই আইপিতে আসছি, একটা মিনিট, কাইনলাক্সে টু ওই আইপিতে আসছি, আমাকে ফাইনটা একটু দেন তো, এই ফাইনটা দিবেন। আচ্ছা, এখানে আসার পরে আমি কিন্তু এই দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ওয়েব পেজটা কাজ করছে, তার মানে কি আমার 80 পোর্টে সাকসেসফুলি সে এখানে রিকোয়েস্ট পাঠিয়ে রিসিভ করতে পারছে। এবং সেই সাথে আমি কিন্তু উইন্ডোজ মেশিনেও যদি আমি এরকম আসি, আমি এটাকে ক্লোজ করে দেই, আমার নতুন ট্যাব খুলে আমি এটা দিচ্ছি, আমার এখানে এটা আসলো। এখন আমি যদি ডিভিডব্লিউ তে যাই, তাহলে দেখি যে সে এখানে অ্যাক্সেস করতে পারছে কিনা। তো সেখানে কিন্তু এখানে বারবার ঘুরছে, এবং আমি যখন এই ইয়াতে আসলাম, আমার উইন্ডোজ মেশিনে আসলাম, এখানে যখন ক্লিক করলাম তখন কিন্তু ডিভিডব্লিউ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরো একবার যদি একটু ভেরিফাই চোখে দেখতে চাই যে আসলে জিনিসটা হইলো কি হইলো না, তো সেটাকে কি করব, আমি আবার এটাকে
কাট করে নতুন একটা ট্যাব খুলে আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে আমি অন্য আর একটা পাশের ওয়েব অ্যাপ্লিকেশন যেমন মিটিলেডাইতে আমি যাচ্ছি, সেখানে কিন্তু চট করে আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। কিংবা আমি যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাই সেখানেও আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। কিন্তু ডিভিডাব্লিউ তে গেলে সে কিন্তু আমাকে ব্লক করে দিচ্ছে। কি জন্য? কারণ আমার ফায়ারওয়াল আমাকে আটকে দিচ্ছে এই স্পেসিফিক ইউআরএল এ না ঢোকার জন্য। এবং সেই সাথে আরো একটা ইয়া আছে, সেটা হচ্ছে যে যদি এরকম ঘটনা ঘটে যে আমার যে ডিভিডাব্লিউ আমার ওয়েব পেজের ভিতরে যদি ডিভিডাব্লিউ লেখা থাকে, হ্যাঁ, এরকম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটাকেও সে আসলে ব্লক করতে পারবে। সেটা ইউআরএল লেভেলে না, সেটা হইতেছে আমার স্ট্রিং লেভেলে আর কি, আমার টেক্সট লেভেলে। তো সেটাকেও যদি আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ইয়া করে দিচ্ছি, ফ্লাশ করে দিচ্ছি যা আছে। এবং ফ্লাশ করে দেওয়ার পরে, আচ্ছা, ফ্লাশটা তো আমি রিমুভ করলাম, এখন কাইন্ডলাক্সে যদি খেয়াল করে দেখি তাহলে কিন্তু সে আমাকে এখন কিন্তু ঢুকিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। আমি যে আরেকবার যদি ট্রাই করে দেখতে চাই, এই যে আমি এখানে ক্লিক করলাম, এখন সে কিন্তু আটকে দিল। আচ্ছা, এরপরে আমি দেখবো হচ্ছে কি যে যদি ভিতরে দেওয়াল কোনো কিছু জায়গায় লেখা থাকে যে আসলে ডিভিডাব্লিউ এ, তো তাহলে কিন্তু সে আমাকে ওখানে অ্যাক্সেস করতে দিবে না। তো আমি একটু দেখি কি অবস্থা এটার। এটা এখন আমি আবার ঠিক আগের মতো করে আমি কমান্ডটা নিয়ে নিচ্ছি, বাট এবার হচ্ছে কি স্ট্রিং দিব, বাট স্ট্রিং এ হচ্ছে ড্যাশ স্ট্রিং, যেটা স্ট্রিং তো ম্যাচ করবে ড্যাশ এম, বাট কোন স্ট্রিংকে সে ম্যাচ করবে মনে করেন যে আমি ডট টিএক্সটি দিচ্ছি। তারপরে অ্যালগরিদম আমার বাদ বাকি জিনিসগুলো আমার সব সেম থাকবে। তো কোনো একটা টিএক্সটি বেস কোনো একটা ফাইলকে সে আসলে বেসিক্যালি আটকাবে আর কি। তো তাহলে আমি এটাকে আমি চেক করে দেখি, এটা আমার ইয়াতে নিল। এখন গিয়ে যদি আমি কাইনলাক্সে যাই, কাইনলাক্সে গিয়ে হচ্ছে আমি ডট টিএক্সটি কোন একটা ফাইলে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে সে আমাকে আসলে অ্যাক্সেস করতে দিবে না। যেমন হচ্ছে এটার মধ্যে আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে, এটার মধ্যেও দিচ্ছে। কিন্তু আমি যদি এখানে আসি, এই যে রিডমি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সে আমাকে রিডমিতে অ্যাক্সেস করতে দিচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, আমি আবার এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আমি আবার এখানে আসি। এখানে এসে যদি আমি এই যে টুইকি ডকুমেন্টেশন ডট এইচটিএমএল, এখানে যদি আমি ঢুকি তাহলে কিন্তু সে আমাকে রিড করতে দিচ্ছে। কিন্তু আমি যদি আবার এই যে লাইসেন্স ডট টিএক্সটি যাই তাহলে কিন্তু যে টিএক্সট ফাইল যেহেতু আছে, সে এইরকম ফাইল এক্সটেনশনে সে আমাকে লগ ইন করতে দিচ্ছে, অ্যাক্সেস করতে দিচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 80 পোর্ট চালু থাকার পরও, অ্যাক্সেস থাকার পরও পার্টিকুলার কোনো রিসোর্স লোকেশনও কিন্তু আমরা ফায়ারওয়াল দিয়ে সেটাকে আমরা কিন্তু ব্লক করে দিতে পারি। আচ্ছা, আপনাদের তাহলে অ্যাটেন্ডেন্স নেওয়াটা দরকার। তো অ্যাটেন্ডেন্সটা নেওয়ার আগ দিয়ে আমি ফাইনাল একটা জিনিস কাল দেখাবো, এটা আমি পিং দিয়ে দেখাবো, যেহেতু আমি কমপ্লেক্সিটি অ্যারেঞ্জ করতে যাচ্ছি না, অনেক কিছু বলে ফেলছি আজকে। তো এই কমপ্লেক্সিটিটা অ্যারেঞ্জ না করার জন্য জাস্ট আমি এতটুকু বলছি, সেটা হচ্ছে যে আমি তো দেখালাম যে বাহির থেকে কোনো কমিউনিকেশন কন্ট্রোল করার জন্য যে আসছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমি ইনপুট টেবিল ব্যবহার করতেছি। বাট আমি যদি ইনসাইড থেকে যদি কোনো একটা কমিউনিকেশনকে যদি আমি আউটসাইডে সাথে কন্ট্রোল করতে চাই, তাহলে কিন্তু হচ্ছে আমি আউটপুট টেবিলটাকে আসলে ব্যবহার করব। অর্থাৎ আমি যদি এরকম করি যে সুডো আইপি টেবিলস ড্যাশ ডিআই দিয়ে আউটপুট দিয়ে ডেস্টিনেশন এবার দেব হচ্ছে কাদের লিনাক্সকে দিব ডেস্টিনেশন ডিপোর্ট। তাহলে 192.168.106.130 এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, সোর্স কিন্তু না। হ্যাঁ, ডেস্টিনেশন, এবং ডেস্টিনেশন দেওয়ার পরে এটার অ্যাকশন হবে হইতেছে আমার ড্রপ হবে। এন্টার দিলাম, তাহলে এখন এটাকে হইতেছে সে ড্রপ দিয়ে এটাকে নিয়ে নিল। এখন কাজ হচ্ছে যে আমি যদি একটু আমার লাইন নাম্বার চেক করি তাহলে আমার আউটপুট দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে ড্রপ হয়ে যাবে ডেস্টিনেশন। যে কোনো সোর্স থেকেই আইপি আসুক না কেন, প্যাকেট আসুক না কেন, সে কাইলিনাক্সে আসলে সে ইয়া পাঠাবে, কি বলে কাইলিনাক্সের আইপি থাকলেই সে এটাকে ড্রপ করে দিবে। তাহলে আমি এখান থেকে পিং দিচ্ছি 192.168.106.130, এন্টার দিলাম। সে বলছে অপারেশন নট পারমিটেড, কেন? কারণ আমার ফায়ারওয়ালটাকে আটকে দিচ্ছে। এবং সেই সাথে যদি আমি কালি লিনাক্সেও যদি আমি এখানে পিং দেই তাহলেও কিন্তু আমি কালি লিনাক্স আসলে কোনো রিপ্লাই পাবো না। দেখি তো।
দেখতে পাচ্ছেন কাইলনেক্সে কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। এটার মেইন রিজনটা হচ্ছে আমি তো ইনপুট টেবিল তো আমি দেইনি, আমি তো আউটপুট টেবিলে করেছিলাম। এটার মেইন রিজন হচ্ছে যে আমার কাইলনেক্স থেকে সে কিন্তু সে ঠিকই কিন্তু আমার M2 তে যাচ্ছে, কিন্তু M2 থেকে যখনই সে প্যাকেটটাকে সে বের হয়ে যাচ্ছে তখন ডেস্টিনেশন প্যাকেট কিন্তু আমার কাইলনেক্স এর সাথে আছে। তো যখনই সে বের হয়ে যাচ্ছে তখনই কিন্তু আসলে আমার এখানে সে এটাকে ড্রপ করে দিচ্ছে, এবং ড্রপ করে দেওয়ার জন্য সে সেখানে কি করলো, সেখানে ওই আমার এই কোনো রিপ্লাই আসে না, অর্থাৎ রিকোয়েস্ট, আমি আগে তো রিকোয়েস্ট বন্ধ ব্লক হচ্ছিল, এখন রিকোয়েস্ট সে একসেপ্ট ঠিকই করছে কিন্তু সে রিপ্লাইটাকে সে আসলে ব্লক করে রাখছে। আমি যদি আমার ওয়ার্কশপটাকে যদি আমি একটু ফলো করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার কিন্তু রিকোয়েস্ট কিন্তু সে যাচ্ছে আবার আগের মতো, কিন্তু কোনো রিপ্লাই আমি তাহলে ফেরত পেলাম না। আচ্ছা, অনেকক্ষণ আমি কথাবার্তা বললাম, আপনারা তো কি সবাই চুপ হয়ে আছেন নাকি আমি আসলে না কানেক্টেড ভাইয়া, আছি কিনা শুনতেছি আমি তো নিজে কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক শুনতেছি আছে। ভাইয়া। আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটাকে আমি অফ করে দিচ্ছি। একটা জিনিস বলে রাখি, ফায়ারওয়ালের ক্লাসটা কিন্তু শেষ হয়নি। ফায়ারওয়ালের আমার ওই যে আরেকটু দেখাবো, তো এটা নট আমি আপনাদেরকে নট হচ্ছে নেক্সট ক্লাস, হ্যাঁ স্নটটাও দেখাবো, এবং আমার কিন্তু হানিপটটা এখনো দেখানো বাকি আছে, আমি হানিপটটা দেখিয়ে দিব। তো আমি আপাতত আচ্ছা। রেকর্ডিংটাকে স্টপ করি আর কি।